আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা যারা 2025-26-এ যারা 2025-26-এ নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন, যারা সেকেন্ড অ্যান্ড যারা হচ্ছে থার্ড টাইম পরীক্ষার্থী আছেন, একই সাথে যারা হচ্ছে নার্স নিয়োগ 2025-এর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের প্রত্যেকটা পরীক্ষার্থীদের ক্ষেত্রেই এই যে পার্টস অফ স্পিচ যে টপিকটা ইংলিশের, এটা একদম একটা কমন টপিক এবং এই টপিকটা আপনারা প্রত্যেকেই পড়ছেন। ইতিমধ্যে অনেক জায়গাতেও আপনারা এই ক্লাসগুলো করেছেন। আজকে আমরা দেখবো যে এই টপিকটা কিভাবে প্রশ্ন আসে এবং কিভাবে ব্যতিক্রমধর্মীভাবে পড়া যায়। আসলে আপনি যেভাবে পড়ছেন সেটা আপনার জন্য কতটা ইফেক্টিভ, এবং একই সাথে হচ্ছে আপনাকে কিভাবে আসলে পড়া উচিত এবং কিভাবে পড়লে এই জায়গাগুলো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা এখনই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। অনেকেই যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের সাথে। সর্বপ্রথমে দেখেন, আপনাদের প্রত্যেকে এটা জানতে হবে যে আমার প্রশ্নগুলো কোথা থেকে আসে, আমি কিভাবে পড়তেছি এবং আমি যেভাবে পড়তেছি এইভাবে পড়লে আসলে আমি প্রশ্নগুলো সবই কমন পাবো কিনা। দেখুন, প্রশ্ন কোথা থেকে আসবে এটা কিন্তু আননোন, কিন্তু আপনি যে টপিকটা থেকে আসবে এটা কিন্তু নোন। সো আপনি যদি প্রত্যেকটা রুলস ধরে ধরে পড়তে পারেন, এই টপিকটার মধ্যে থেকে কতটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো যদি সব আপনার একদম আলাদা আলাদাভাবে ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনার প্রশ্ন যেই করুক, যেখান থেকে করুক, আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। তো আজকে আমরা এই যে হচ্ছে পার্টস অফ স্পিচের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন। একদম প্রথম থেকে আমরা শুরু করব এবং আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার পড়ার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত। আর সব থেকে মুখ্য বিষয় হচ্ছে আপনি যে পরীক্ষাতে অংশগ্রহণ করতেছেন, এই পরীক্ষার জন্য আপনার প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, ওভারঅল প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিন। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। প্রত্যেকেই আপনারা নোট খাতা মেনটেন করবেন। আজকের ক্লাসটা শেষ পর্যন্ত আপনি দেখবেন, জাস্ট একদম শেষ পর্যন্ত আপনি দেখবেন, তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি যেভাবে পড়তেছেন সেটা আপনার জন্য ইফেক্টিভ নাকি আপনার পড়ার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। ওভারঅল এই বিষয়গুলো সম্পর্কে আপনি একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু ঠিক আছে কিনা। এবং সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, নাসরিন খাতুন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের আজকের ক্লাস শুরু করতে পারি ইনশাল্লাহ। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, তাই তো? আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং এই যে পার্টস অফ স্পিচের সংজ্ঞা জানে না এমন কোনো শিক্ষার্থী নেই যে সংজ্ঞাটা কি। প্রত্যেকেই আমরা জানি যে এটা যদি সংজ্ঞাটা আমরা লিখি তাহলে পার্টস অর্থ কি? পার্টস অর্থ কিন্তু হচ্ছে অংশ, তাই না? অংশ। আর অফ হচ্ছে কি, যে এখানে হচ্ছে প্রিপজিশনের, এর অর্থ হচ্ছে র বা এর। আর স্পিচ অর্থ হচ্ছে কি বাক্য, তাই তো? তাহলে আমরা যদি খুব সিম্পল ভাবে এটাকে বলি তাহলে বলা যায় যে দেখেন, এখানে যেহেতু প্রিপজিশন আছে, আপনি উল্টো দিক থেকে মিনিং করলে হয়ে যাচ্ছে যে পার্টস অর্থ হচ্ছে এটা বাক্য আর বাক্যের অংশ। তাহলে দেখেন, একটা বাক্যের প্রত্যেকটি অংশ বা শব্দ বা আমরা যে ওয়ার্ড বলি, ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়, তাই না? পার্টস অফ স্পিচ বলা হয়। এখন এইটা তাহলে কি? যেমন যদি আমি বলি হি ইজ গোয়িং টু স্কুল, তাই তো?
হি ইজ গোয়িং টু স্কুল। এখন এই যে দেখেন এইটা হচ্ছে কি একটা বাক্য, এবং এই যে বাক্যের প্রত্যেকটা আলাদা আলাদা যে অংশগুলো আছে এগুলোকে মূলত কি বলা হয়, এগুলোকে বলা হচ্ছে বাক্যের একটা একটা অংশ, যেগুলোকে আমরা বলছি হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন এই যে আলাদা আলাদা যে অংশগুলো আছে এগুলোর কিন্তু আলাদা আলাদা নামও আছে, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের আলাদা আলাদা নামও আছে। সো আমরা যদি তাহলে এখান থেকে বলি, তাহলে দেখেন পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ কত প্রকার, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এখানে পার্টস অফ স্পিচ কত প্রকার। প্রত্যেকেই যারা আপনারা যুক্ত আছেন প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন পার্টস অফ স্পিচ কত প্রকার। আমরা জাস্ট একটু বেসিকটা ধারণা নিয়ে নিব, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখেন কত ধরনের প্রশ্ন শুধুমাত্র এই জায়গা থেকে আসতে পারে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, কত ধরনের প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে সেইগুলো প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা অ্যানালাইসিস করব। সেখানে বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে, আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে, নার্স নিয়োগ পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে, কোন ধরনের প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকে আলোচনা করবো। আর আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হচ্ছে ইংলিশে প্রত্যেকেরই কিন্তু ইংলিশে হচ্ছে 20 মার্ক, তাই না? প্রত্যেকের ইংলিশে কিন্তু হচ্ছে 20 মার্ক, যার মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন হচ্ছে এখানে ইংলিশ যে হচ্ছে সাহিত্যগুলো আছে, লিটারেচার থেকে কিন্তু আপনার প্রশ্ন আসে হচ্ছে আপনার প্রায় ইংলিশ সাহিত্য পাঠ থেকে প্রায় প্রশ্ন আসে কতটা, প্রায় এখান থেকে কিন্তু 3-4টা বা 2টাও প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন আসে। আর এই যে হচ্ছে আমাদের যে গ্রামার আছে, তাই না, গ্রামার পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে কতটা, গ্রামার পার্ট থেকে কিন্তু 6টা, 7টা, 8টা এরকম ভাবেই কিন্তু হচ্ছে ভ্যারি করে, এবং 9টা পর্যন্ত প্রশ্ন শুধুমাত্র এই গ্রামার পার্ট থেকেই আসে। তাহলে 8টা 9টা পর্যন্ত যদি গ্রামার থেকে আসে তাহলে গ্রামারের প্রত্যেকটা টপিক কতটা ইম্পর্টেন্ট সেটা আপনারা বুঝতে পারতেছেন। আর আরেকটা হচ্ছে কি আমাদের মুখস্থ পাঠ অর্থাৎ মেমোরাইজ যে পার্টটা, সেখান থেকে কিন্তু হচ্ছে এরকম 10টা, 8টা, 9টা বিভিন্ন এরকম ভাবে মূলত ভাগ করে টোটাল এখান থেকে হচ্ছে 20টা প্রশ্ন হয়। এই 20টা প্রশ্ন আপনি একদম হুবহু কমন পাবেন যদি আপনি টপিকগুলো বুঝে সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। কারণ দেখেন আপনার তো সিলেক্টেড টপিকের বাইরে কোনো প্রশ্ন আসার সুযোগ নাই, আপনার মানে গ্রামারের বাইরের যে টপিক, গ্রামারের ভিতরে যে টপিকগুলো আছে এর বাইরে তো কোনো প্রশ্ন আসার সুযোগ নেই। সুতরাং এখানে প্রত্যেকটা টপিক আপনাকে সিলেক্ট করে এমন ভাবে পড়তে হবে যাতে করে ওই টপিক থেকে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। এই ফিলটা আপনি আজকে পাবেন যে হচ্ছে আপনি কিভাবে পড়লে আসলে প্রত্যেকটা টপিকের আপনি অ্যান্সার করতে পারবেন। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তাহলে পার্টস অফ স্পিচ সম্পর্কে একদম যদি বেসিক জায়গাটুকু আপনি দেখেন তাহলে পার্টস অফ স্পিচের সংজ্ঞাটার মধ্যে থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা সর্বোচ্চ কি দেখেন এরকম থাকতে পারে, দেখেন হি ইজ এ ম্যান অফ পার্টস। তাহলে দেখেন এই যে ম্যান অফ পার্টস এইটার অর্থটা কি, অনেক সময় এই ফ্রেজটা থেকেও কিন্তু প্রশ্ন আসে যে ম্যান অফ পার্টস, হ্যাঁ এই যে হচ্ছে ম্যান অফ পার্টস এটা বলতে কি বোঝায়, এটার অর্থ কি হচ্ছে ট্যালেন্টেড। তাহলে দেখেন হি ইজ এ ম্যান অফ পার্টস, তার মানে কি সে একজন বিজ্ঞ ব্যক্তি, ঠিক আছে, সে হচ্ছে কি সে একজন হচ্ছে বিজ্ঞ ব্যক্তি। তাহলে যদি কখনো এই শুধুমাত্র এইটুকুর মধ্যে থেকে একটা প্রশ্ন আসে তাহলে সেটা আসতে পারে হচ্ছে ম্যান অফ পার্টস, এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। বা অথবা এরকম থাকতে পারে হি ইজ এ ম্যান অফ ড্যাশ, এইভাবেও কিন্তু থাকতে পারে, এখানে শূন্যস্থান থাকতে পারে। তাহলে এই হচ্ছে একদম যদি এটার হচ্ছে টপিকের নাম থেকে প্রশ্ন আসে তো সর্বোচ্চ এই প্রশ্নটা আসতে পারে। ওয়েল, এখন আসি আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার। আমরা প্রত্যেকেই জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তাই না? আমরা প্রত্যেকেই জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো এগুলা কি কি আমরা যদি এগুলো একটু দেখি, একদম প্রথমে হচ্ছে নাউন, এরপরে হচ্ছে প্রোনাউন, এরপরে কি, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে অ্যাডভার্ব, এরপরে আমরা বলি হচ্ছে ভার্ব, এরপরে প্রিপজিশন, এরপরে হচ্ছে কনজাংশন, আর একটা হচ্ছে ইন্টারজেকশন। এই হচ্ছে ইন্টারজেকশন, মাইকেল জ্যাকসন যা বলেন এই হচ্ছে 8 প্রকার, ঠিক আছে। এই হচ্ছে ইন্টারজেকশন, আপনার মাইকেল জ্যাকসন যাই বলেন 8 প্রকার। কিন্তু এই 8 প্রকারের প্রত্যেকটা পার্টগুলো আপনাকে আলাদা আলাদা করে মনে রাখতে হবে, এবং কোন কোন জায়গা থেকে আপনি দেখবেন বিগততে প্রশ্নগুলো আসছে, কেমন ধরনের প্রশ্ন আসছে, এইগুলো আপনাকে হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে। এটাই হচ্ছে আপনার মুখ্য কাজ এবং প্রধান কাজ, ঠিক আছে। তাহলে দেখেন পার্টস অফ স্পিচ হচ্ছে কয় প্রকার, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তার মধ্যে কি কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অনেক সময় আমরা যখন এই যে অ্যাডভার্বটা নিয়ে আলোচনা করব তখন এইখানে আমরা দেখবো যে দেখবেন অনেক সময় এখানে হচ্ছে এই যে যেগুলোকে অ্যাডভার্ব বলা হয় এটা হচ্ছে বাংলার কোন টপিকের সাথে সম্পৃক্ত বলেন তো, এই অ্যাডভার্বকে বাংলার কোন টপিকের সাথে ধরা হয়ে থাকে বা কোন টপিকের সাথে
তুলনা করা হয়ে থাকে বা কোন টপিকের সাথে সামঞ্জস্য, এই জায়গা থেকে অনেক সময় একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, এবং সেটা বলতে পারেন বাংলাতেও আসতে পারে, ইংলিশেও আসতে পারে, এটা ওই রকম ভাবে সিলেক্টেড না, যে কোনো ভাবে আসতে পারে। যাই হোক, তাহলে আমরা এখানে যে 8 প্রকার আছে, 8 প্রকারের প্রত্যেকটা ভাগগুলো আমরা এই 8 প্রকারের প্রত্যেকটা ভাগগুলো আলাদা আলাদা করে দেখব, ঠিক আছে? প্রত্যেকটা ভাগগুলো। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন। এই নাউনের একবারে নাড়ি ভুড়ি যা আছে, হ্যাঁ, এর সবকিছু আমরা একদম কমপ্লিট করে ফেলবো আজকে, ঠিক আছে? একদম মানে টু দা পয়েন্ট একবারে এর আজকে সার্জারি করা হবে, হ্যাঁ। তো এইখানে দেখেন, এই যে নাউন থেকে যে যে প্রশ্নগুলো আসে এবং এটার মধ্যে এই যে 8 প্রকারের মধ্যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখেন, এর মধ্যে থেকে প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ, তবে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো থেকে একটু বেশি প্রশ্ন আসে, এবং মাঝে মাঝে প্রোনাউন থেকেও কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। আবার প্রেপোজিশন আমাদের হচ্ছে মুখস্থ করতে হয়, মেমোরাইজ পার্টের মধ্যে আছে। আবার কিন্তু পজিশন অনুযায়ী কোথায় কোথায় বসে সেই সমস্ত জায়গাগুলো থেকে দেখতে হয়। তো আমরা যেহেতু আজকে শুধুমাত্র নাউন নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে, তো এখানে কোন ধরনের প্রশ্নগুলো আসে, কত ধরনের প্রশ্নগুলো আসে, এই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন, আর প্লিজ প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়েন, প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন, শেয়ার করে প্রত্যেকে ডান লিখে দিয়েন যে আপনি শেয়ার করে দিয়েছেন। আর হচ্ছে আপনি আজকের ক্লাস শেষে প্রত্যেকে একটু নোটটা করেন। আমি শুধু এটুকুই বলবো আপনাদের যে আপনারা অবশ্যই নোটটা একটু মেনটেন করেন, আর ক্লাস শেষে আপনারা বুঝতে পারবেন যে আপনি যেভাবে পড়তেছেন সেটা আপনার জন্য ইফেক্টিভ হচ্ছে কিনা, বা আপনাকে কিভাবে পড়তে হবে, এই জায়গাগুলো আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে হচ্ছে এখানে কি একটা প্রশ্ন আসতে পারে, তাহলে সর্বোচ্চ এই যে টপিকের নেম থেকে সেটা হচ্ছে পার্টস, ম্যান অফ পার্টস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি, তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি নাউন, তাই তো? নাউন এটা হচ্ছে কি একটা নেমিং ওয়ার্ড। নাউন হলো কি, একটা হচ্ছে নাউন হলো একটা নেমিং ওয়ার্ড। তার মানে কি, কোনো কিছুর নামকে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কোনো কিছুর নামকেই মূলত হচ্ছে নাউন বলে, তাই না? কোনো কিছুর নামকে হচ্ছে নাউন বলে। কি বলে দেখেন, কোনো কিছুর নামকেই মূলত হচ্ছে কি বলে, কোনো কিছুর নামকেই মূলত হচ্ছে নাউন বলে। এখন সেটা যে কোনো কিছুর নাম হতে পারে। আমি যদি বলি টেবিল, আমি যদি বলি রহিম, আমি যদি বলি ঢাকা, আমি যদি বলি ফ্লোর, আমি যদি বলি মিল্ক, দেখেন সব যে কোনো ধরনের নাম, ঠিক আছে? এ নেমিং ওয়ার্ড ইজ এ নাউন। যে কোনো ধরনের নামই হচ্ছে কি, যে কোনো ধরনের নামই হচ্ছে নাউন। অর্থাৎ আপনি যে কোনো, আমি যদি বলি যে আমার হাতে একটা পেন, এটা ডেফিনেটলি একটা নাউন। আমি যদি বলি একটা মোবাইল ফোন, এটাও একটা নাউন, ঠিক আছে? তো এখানে যে কোনো ধরনের নেমিং ওয়ার্ডকেই মূলত কি বলা হয়, যে কোনো ধরনের নেমিং ওয়ার্ডকেই মূলত হচ্ছে নাউন বলা হয়। তাহলে আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, বলেন তো, আমি যদি বলি অ্যাডজেক্টিভ, বলেন তো এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে যাবে? তাহলে এটা নামটা তাহলে কি হবে? এটা নামটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অন্য কোনো কিছু নাম হবে? এইটা একটু আপনারা প্রত্যেকেই কমেন্ট করে ফেলেন। ক্লাসটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, ছোট্ট ছোট্ট করে নোট করবেন। নোট করার পরে আপনি একদম মানে একদম হচ্ছে কি বলে, আপনার একদম কনক্লুশনে, আপনি একদম উপসংহারে যে বুঝতে পারবেন যে আপনার আসলে পড়াটা ইফেক্টিভ হচ্ছে কিনা এবং আপনাকে কিভাবে করতে হবে, বিষয়গুলো আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। একটু কমেন্ট করেন তাইলে, যে আমরা যদি বলি যে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এই যে অ্যাডজেক্টিভটা এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে, এর নামটা কি হবে, নাকি নিজেই হচ্ছে অ্যাডজেক্টিভ? একটু কমেন্ট করে ফেলেন, প্রত্যেকে একটু কমেন্ট করবেন, ঝটপট কমেন্ট করবেন। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এটা তাহলে কি হবে। তাহলে অ্যাডজেক্টিভের যে নামটা আছে এটা তাহলে কি হবে, একটু কমেন্ট করে ফেলেন প্রত্যেকেই। ওয়েল, প্রত্যেকে আপনারা একটু কমেন্ট করে ফেলেন। তাহলে এইখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে এই যে নাউন থেকে এই যে হচ্ছে আইএনটি ইন্টারজেকশন পর্যন্ত সবগুলো, যে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা নামগুলো আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রত্যেকটা যে 8 প্রকার, সবগুলো নামই কিন্তু হচ্ছে কি
নাউন, বিকজ অফ আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা নামই কি এ নেমিং ওয়ার্ড ইজ এ নাউন, যে কোনো হচ্ছে নামই তাহলে কি হবে, নাউন হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নাউন কাকে বলে এইটুকু আমরা হচ্ছে ক্লিয়ার। এখন দেখেন প্রশ্ন মূলত কিন্তু এই সমস্ত জায়গা থেকে আসে না, আরো একটু সামনে থেকে আসে, কোথা থেকে আমরা একটু যাই। নাউন প্রধানত কত প্রকার বলেন তো, নাউন প্রধানত কত প্রকার, নাউন প্রধানত কত প্রকার, এইটা একটু আপনারা কমেন্ট করে ফেলেন প্রত্যেকেই চটপট। নাউন প্রধানত কত প্রকার, এই জায়গাটাতে একটু দ্রুত কমেন্ট করে ফেলেন যে নাউন প্রধানত কত প্রকার, এইটা একটু কমেন্ট করে ফেলেন। অনেক সময় কিন্তু এই জায়গাতে অনেকেই গুলিয়ে ফেলেন, অনেকেই কিন্তু এখানেও আবার কনফিউজড হয়ে যান, ঠিক আছে। দেখেন নাউন প্রধানত কত প্রকার, নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার, প্রধানত বললে হচ্ছে কয় প্রকার হবে, দুই প্রকার। একটা কি, একটা হচ্ছে কনক্রিট আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা কি, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন হচ্ছে প্রধানত হচ্ছে দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে কি কনক্রিট নাউন আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে কনক্রিট নাউন কোনগুলোকে বলা হয়, আমরা জানি যে কনক্রিট অর্থাৎ কি একটা কোনো শক্ত কিছুকে বোঝাচ্ছে বা ইটের কোনো এরকম পদার্থ টাইপের কিছুকে বোঝাচ্ছে। দ্যাটস মিন আমরা এটা মনে রাখবো যে কনক্রিট বলতে সবসময় যেগুলো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, ঠিক আছে, যেগুলো হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ কি যে ধরনের যে বস্তুগুলা অথবা হচ্ছে বস্তুবাচক নামও বলতে পারেন, বস্তুবাচক নাম, ঠিক আছে। এগুলো হচ্ছে সবই হচ্ছে কনক্রিট নাউন। তাহলে কনক্রিট নাউন গুলা এই ধরনের জিনিসগুলোকে বোঝায় যেগুলো আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, আমরা অনুভব করতে পারি, এইগুলোকে অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলোকে হচ্ছে আপনাকে নির্ণয় করা যায়, সেগুলোকে বলা হচ্ছে কি, সেগুলোকে বলা হয় কনক্রিট নাউন। ফর এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি দেখেন যে বয়, আপনি ডেফিনেটলি একটা বালক দেখতে পারেন, ধরতে পারেন, ছুঁইতে পারেন, তাই না। আমি যদি বলি যে মিল্ক, তাহলে দেখেন এটাও কিন্তু হচ্ছে কি একটা কনক্রিট নাউন। আমি যদি বলি দেখেন রিভার, তাহলে এটাও কিন্তু হচ্ছে একটা কনক্রিট নাউন। তাহলে এই যে দেখেন যে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেগুলো সবই হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা, যেগুলো হচ্ছে এই যে ইন্দ্রিয় দ্বারা, যদি এগুলো ইন্দ্রিয় দ্বারা হচ্ছে গ্রাহ্য হয়, তাহলে ইন্দ্রিয় দ্বারা কি, ইন্দ্রিয় দ্বারা তাহলে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য নয়, জাস্ট এগুলোকে কি করা হয়, এগুলো জাস্ট হচ্ছে ফিল করা যায়, এগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলোর বাইরে সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আমরা কি বলতে পারি, দেখেন আমরা বলতে পারি হচ্ছে যেমন সফটনেস, হ্যাঁ, স্ট্রেংথ, এরপরে দেখেন আমি যদি বলি যে হ্যাপি, ঠিক আছে। তাহলে এগুলো সবই দেখেন এই যে সফটনেস, স্ট্রেংথ, হ্যাপি, এছাড়াও যদি বলি যে রিভেন্স, তাহলে দেখেন এই যেগুলো হচ্ছে কি, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, ঠিক আছে। এগুলো জাস্ট কিন্তু শুধুমাত্র হচ্ছে অনুভব করতে হয়। তো এগুলা কি, এই যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং মজার একটা বিষয় হচ্ছে, একটু ফোকাসলি এই জায়গাটা আপনারা খুব ভালো করে পড়বেন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা। এইবার দেখেন যে এই যে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আছে, এইগুলো কিন্তু নির্ণয়ের আবার খুব সহজ একটা পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা কি, আপনি যদি এটা খুব সহজ পদ্ধতিতে নির্ণয় করেন, সেটা হচ্ছে কি আপনার এই জায়গাটা দেখেন, আপনার হচ্ছে এই যে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আছে, এগুলো কিন্তু আপনি খুব সহজেই আপনি এগুলো মুখস্থ রাখতে পারেন। কোন প্রসেসে, সেটা হচ্ছে আপনার এই যে হচ্ছে কিছু সাফিক্স আছে, অর্থাৎ কি যে বাক্যের আগে কিছু শব্দ ব্যবহৃত হয়, সব বাক্যের পিছে কিছু শব্দ ব্যবহৃত হয়, ঠিক আছে। যে সাফিক্স গুলা যেমন কি কি আছে দেখেন, এই যে মেন যদি হচ্ছে আর্গুমেন্ট, দেখেন এই যে শব্দের শেষে যখন কোনো এই যে মেন থাকবে, তাহলে এটা নিশ্চিন্ত কি এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন জাজমেন্ট, এই যে শব্দের শেষে, দেখেন পানিশমেন্ট, এই যে শব্দের শেষে এমইএনটি আছে, এইগুলা তাহলে কি, এইগুলো সবই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখেন শোন আছে, অরেশন, রেশন, রিপিটেশন, এগুলা কি দেখেন এই যে শোন আছে TION, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা দেখি শব্দের শেষে আমরা নিশ্চিন্তে বলতে পারি, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এছাড়াও দেখেন আছে SION আছে, এরপর হচ্ছে ION আছে, নেস আছে, হেড আছে, হুড আছে, ডম আছে। এখন মূলত বিষয়টা হচ্ছে আমাদের অনেকের এই জায়গাতে কনফিউশন লাগে যে এতগুলো কি আমাদের মনে থাকবে। এ মুখস্থ করা কোনো জটিল বিষয় নয়, জাস্ট আপনি আমার সাথে এক্ষুনি মুখস্থ করে ফেলেন। কিভাবে মুখস্থ করবেন, দেখেন এখান থেকে পাঁচটা করে মুখস্থ করবেন আপনি সাফিক্স গুলা। দেখেন মেন, শোন, ওননেস, পাঁচটা মুখস্থ হয়ে গেছে।
আপনি আমার সাথে এই যে আঙুলের করগুনে বলেন মেন শোন শোন ওন নেস। কি? মেন শোন শোন ওন নেস। এরপরে বলেন হেড হুড ডম টুট শিপ। দেখেন হেড হুড ডম টুট শিপ, আর একটা হচ্ছে মানি। দেখেন টোটাল এই সাইডের 11টা আপনার মুখস্থ হয়ে গেছে। মেনশন শোন ওন নেস, হেড হুড ডম টু শিপ মানি। দেখেন তো মুখস্থ হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, কারণ এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে। উইদাউট এগুলো মেমোরাইজ ছাড়া, আপনি এইগুলা মাথার ভিতরে গাথা ছাড়া কিন্তু কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। এবং একই সাথে এই জায়গাগুলো থেকে সরাসরি শব্দগুলো আসে, কোন ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে আগে এগুলো মুখস্থ করেন, কারণ আমরা একই সাথে করবো, একই সাথে প্রশ্ন সলভ করবো যে আমরা পারতেছি কিনা। আর সব শেষে যে বিগত যে প্রশ্নগুলো আসছে, সেটা নার্সিং ভর্তি পরীক্ষাতে হোক বা সেটা হচ্ছে নার্স নিয়োগ পরীক্ষাতে হোক, আমরা সেইগুলো দেখবো যে আমরা সেগুলো সলভ করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পড়াটা ইফেক্টিভ হচ্ছে কিনা। তাহলে দেখেন কি বলছে এখানে, মেনশন শোন ও নেস, হেড ফুড ডম টু শিপ মানে। এরপরে দেখেন আছে এইস, যেমন দেখেন বন্ড এইস। ঠিক আছে, দেখেন কি বলছে এইস। হ্যাঁ, এরপরে কি বলছে এল, দেখেন এল যেমন হচ্ছে ডেনিয়াল। এরপরে দেখেন সি, সি ওয়াই, টিএইচ, টি ওয়াই, ওয়াই, আই সি, ইউআরই, আইএসএম। তার মানে আমরা এখান থেকে মনে রাখতে পারি এ দিয়ে দুইটা, এ জি, আর একটা হচ্ছে এল। আমরা সি দিয়ে মনে রাখতে পারি সি আর সি ওয়াই। ঠিক আছে, আর টি দিয়ে মনে রাখতে পারি টিএইচ, টি ওয়াই। ওয়াই দিয়ে মনে রাখতে পারি একটা, দেখেন এবার হচ্ছে ওয়াই, আই সি, ইউআরই, আর একটা হচ্ছে আইএসএম, যেমন হচ্ছে হিরোইজম, পেট্রোইজম। ঠিক আছে, এরপর হচ্ছে কি বলছে, এই যে হচ্ছে শব্দগুলা যেমন হচ্ছে প্লেজার, ইউআরই, তাহলে এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবং মজার একটা বিষয় দেখেন, খুব ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা, যেমন হচ্ছে আপনি দেখেন এখানে আর্গুমেন্ট, পানিশমেন্ট, জাজমেন্ট, মেজারমেন্ট যেগুলো আছে এগুলো কিন্তু সবই হচ্ছে এই যে এমইএনটি যুক্ত। আবার দেখেন এইখানে এই যে হচ্ছে স্ট্রেন, এস টি আর ইন জি টিএইচ, এই যে টিএইচ আছে। আবার দেখেন কি আছে, লেন্থ, টিএইচ আছে, ইয়থ, হ্যাঁ এই যে টিএইচ আছে। এই জায়গাগুলো থেকে খুব কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, খুব এই একটা জায়গা থেকে প্রশ্ন আসে, মেইন থেকে প্রশ্ন আসে, শোন থেকে প্রশ্ন আসে, ওভারঅল এই যে নেস থেকে প্রশ্ন আসে, কাইন্ডনেস, হ্যাভিনেস, স্যাডনেস, হ্যাপিনেস, এই জায়গাগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। এরপরে হচ্ছে কি চাইল্ডহুড, হ্যাঁ এগুলো থেকে মাদারহুড, এইগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। সো আপনি অবশ্যই এইগুলো আরেকবার আমরা একটু দেখে নিই, তারপরে আমরা নেক্সট আগাবো। ঠিক আছে, তাহলে দেখেন কি বলছে, মেন শোন শোন ওন নেস, হেড হুড ডম টু শিপ মানি। এরপরে এ জি, এল, সি, সি ওয়াই, টিএইচ, টি ওয়াই, আই, এরপর হচ্ছে ওয়াই, আই সি, ইউআরই, আর একটা হচ্ছে আইএসএম। ঠিক আছে, হিরোইজম। আচ্ছা, এখন আসেন যে তাহলে প্রশ্নগুলো কেমন আসে। তাহলে কিন্তু আমরা এইখানে যদি আমরা একটু আসি, তাহলে দেখেন আমরা দুইটা জায়গা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। কি, একটা হচ্ছে নাউনের একদম প্রথম যে প্রকার ছিল দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন কাকে বলা হচ্ছে এটা আমরা ক্লিয়ার, আর অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলা হচ্ছে এবং সাফিক্স গুলা কি, এইটুকু পর্যন্ত আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে এই কনক্রিট নাউনকে কত ভাগে ভাগ করা যায়। তার আগে চলেন যে দেখি এখান থেকে আমরা কোনো প্রশ্ন পাই কিনা। ঠিক আছে, আসেন এইখানে আমরা একটু দেখি। দেখেন প্রথম যে প্রশ্নটা আসছে, একটা প্রশ্ন দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে কি, প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড। তার মানে এখানে একটা শব্দ দেওয়া আছে, এইটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। আমরা এখনো পর্যন্ত যতটুকু পড়ছি তার মধ্যে আমরা নির্ণয় করতে পারি কিনা যে কতটুকু, আমরা যতটুকু আলোচনা করলাম এর মধ্যে থেকে কোন ধরনের প্রশ্ন আছে সেটা একটু দেখে নেই। তাহলে দেখেন বলছে মেজারমেন্ট, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি ভার্ব, এটা কি নাউন, নাকি এটা কি অ্যাডভার্ব। প্রত্যেকে একটু এক দিয়ে এইভাবে একটু অ্যান্সার করবেন, যে এক দিবেন, দিয়ে হচ্ছে এ অথবা বি অথবা সি অথবা ডি, এভাবে আপনারা একটু অ্যান্সার করে ফেলবেন। প্রত্যেকে একটু কমেন্ট করে জানান যে তাহলে হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড মেন, এটার উত্তরটা কি হবে। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন ঝটপট। আজকের ক্লাস শেষে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কোন ধরনের প্রশ্ন আসে, আপনি আসলে সেইভাবে পড়তেছেন কিনা, এই প্রশ্নগুলো আপনি পারবেন কিনা, এই জায়গাগুলো আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। প্রত্যেকে একটু কমেন্ট করে জানান যে এই যে হচ্ছে এমইএনটি আছে, এই শব্দটা অর্থাৎ মেজারমেন্ট যে শব্দটা আছে, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, এটা নাউন, নাকি এটা অ্যাডভার্ব। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এটা কি হবে। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এক দিয়ে যে এটার উত্তরটা কি হবে, এ বি সি ডি, কোনটি হবে উত্তর। ঝটপট, আমরা কিন্তু এখন অনেকগুলা প্রত্যেকটা নাউনের যে যে ধরনের প্রশ্ন আসতে পারে নাউন থেকে, আপনি আজকের ক্লাস শেষ করার পরে নাউন নিয়ে যদি একটা কনফিউজিং কোনো কোশ্চেন থাকে, সেটার জন্য রেসপন্সিবিলিটি আমার। তো আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করেন। পাখি শিখা লিখেছেন হচ্ছে সি দিয়েছেন, নাউন দিয়েছেন। আচ্ছা, ইভেন এটা কোন ধরনের নাউন এটাও কিন্তু আমরা ক্লিয়ার, তাই না। দেখেন এই যে হচ্ছে শব্দের শেষে একটা শব্দ দেওয়া আছে না, যে এমইএনটি, দেখেন আমরা দেখে কিন্তু বুঝতে পারছি তাহলে মেজারমেন্ট এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা নাউন, তাই না, এবং সেটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা পরের আর একটা প্রশ্ন দেখি।
দুই নাম্বার যে প্রশ্ন আসছে কি বলছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি। এই যে দেখেন একটা শব্দ আছে যে অনেস্টি, এইটা হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ? হ্যাঁ, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি ভার্ব, এটা কি নাউন, নাকি এটা হচ্ছে অ্যাডভার্ব? প্রত্যেকে একটু দুইয়ের প্রশ্নেরও অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকে দুই নাম্বার প্রশ্নটারও একটু অ্যান্সার করে ফেলেন যে দুইয়ের উত্তর কি হবে। প্রত্যেকেই দুই নাম্বারে অ্যান্সার করে ফেলেন যে এটা কি হবে। দুইয়ের উত্তরটা কি হবে? প্রত্যেকেই কিন্তু একই সাথে কমেন্ট করে ফেলেন যে দুই নাম্বারের উত্তরটা কি হবে। তাহলে দেখেন প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের হলো মেন্ট। আমরা কিন্তু ওই যে সাফিক্স গুলার কথা বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউনের, এগুলো তাহলে কতটা গুরুত্বপূর্ণ আশা করছি বুঝতে পারতেছেন। এরপর হচ্ছে কি দুই নাম্বার প্রশ্ন আমাদের যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি। হ্যাঁ, দিয়েছেন সি পাখি শিকা। হ্যাঁ, এটা হচ্ছে কি তাহলে নাউন। কারণ কি দেখেন এই যে শেষে একটা টিওয়াই আছে না, তাহলে আমরা প্রথম কোনো শব্দ দেখলে সেটা দেখবো যে শেষে কোনো সাফিক্স আছে কিনা এবং সেটা কোন ধরনের নাউন। ঠিক আছে, আর যখন একটা নেমিং ওয়ার্ড থাকবে, যে কোনো একটা ওয়ার্ড থাকবে, তাহলে সেটা ডেফিনেটলি একটা কি হবে, সেটা কিন্তু হচ্ছে একটা শব্দ হচ্ছে কি নাউন হবে, তাই না? তাহলে এটা কি, এটা হচ্ছে একটা নাউন। ওকে, এখন আসি আমরা পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখেন। আচ্ছা, দুই নাম্বার চলে আসছে, একই ধরনের, সমস্যা নাই নাম্বারিং এ। দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ হ্যাপিনেস। দেখেন আসছে হ্যাপিনেস, প্রোনাউন, ভার্ব, নাউন নাকি অ্যাডভার্ব? তাহলে এটারও একটু কমেন্ট করে ফেলেন একই সাথে। এটা তিন নাম্বার হবে, এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কোশ্চেন। তো তিন নাম্বার কোশ্চেনের উত্তর কি হবে এটাও আপনারা একই সাথে একটু কমেন্ট করে ফেলেন যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি। আপনি আজকে ক্লাস শেষে একদম শেষ পর্যন্ত আপনি নোট করবেন। প্রথমেটুকু আমি কিন্তু আপনাকে একদম ভাগ ভাগ করে দেখাচ্ছি, এরপরে দেখবেন যে আসলে প্রশ্ন কিন্তু যে এই জায়গা থেকে আসে এরকমই কিন্তু না। দেখবেন যে প্রশ্ন এইগুলো হচ্ছে একবারে কমন বেসিক জায়গায়, আসলে প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও একটু পরে আমরা আরো যখন আস্তে আস্তে ডিপে যাব তখন বুঝতে পারবো। আমরা একদম বেসিক টু অ্যাডভান্সে চলে যাব, ঠিক আছে? তাহলে কি বলছে দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ হ্যাপিনেস। হ্যাপিনেস হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন, কোন ধরনের নাউন। ঠিক আছে, যদি এখানে এরকম আসতো যে হ্যাপিনেস, যদি এখানে এরকম ভাবে থাকতো, দেখেন একটু এখানে হচ্ছে অপশনগুলো যদি এরকম না হয়, এরকম থাকার কথা। প্রপার নাউন, বি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সি হচ্ছে কালেকটিভ নাউন, আর ডি হচ্ছে আপনার কমন নাউন। ঠিক আছে, কমন নাউন। এইভাবে কিন্তু হচ্ছে আপনার এরকম থাকার কথা। ঠিক আছে, এখানের অপশনগুলো এইগুলো না দিয়ে আপনি এর মধ্যে থেকে হচ্ছে আপনার এরকম ভাবে থাকবে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ হ্যাপিনেস। তার মানে কি এটা হচ্ছে কোন ধরনের নাউন। ঠিক আছে, তিনের দিয়েছেন সি, হ্যাঁ তিনের সি, এটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে কোন ধরনের নাউন। ঠিক আছে, এখন কোন ধরনের নাউন যদি বলে তাহলে সেই ক্ষেত্রে কি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এই যে হচ্ছে মেনশন, শোন ও নেস, এরকম ছিল না? যে দেখেন বলছে যখন কোন ধরনের নাউন, তাহলে আগে দেখবো যে এখানে সাফিক্স গুলো আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখেন যে হ্যাপির সাথে হচ্ছে আমরা একটা একটা হচ্ছে সাফিক্স পাচ্ছি হচ্ছে কি নেস, NESS, নেস। তাহলে এই যে নেসটা আমাদের কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্টের মধ্যে। ঠিক আছে, তাহলে কি এটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, শিখা দিয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে তিনের হচ্ছে বি। ঠিক আছে, তিনের বি, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপর আমরা একটু প্রশ্নগুলো দেখি যে এখানে বলছে তাহলে উইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন। এখন আসছে প্রপার নাউন। চলেন আমরা তাহলে যেখানে পড়তেছিলাম সেখানে যাই। আমরা তো প্রপার নাউন গুলো আমরা এখনো দেখি নাই, তাই না? কারণ হচ্ছে কি দেখেন আমরা দেখছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতেছে এগুলো আমরা দেখে বুঝতে পারতেছি। এখন আসেন তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এগুলো কোথা থেকে আসতেছে? এগুলো তো তাহলে মূলত হচ্ছে দেখেন এই যে আমরা নাউনকে ভাগ করতেছিলাম না, নাউনকে আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম? নাউনকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কনক্রিট, তাই না? এখন দেখেন এই যে আমরা ওইখানে যেটা দেখলাম যে ওখানে প্রশ্নগুলো কেমন ভাবে আসতেছে যে কোন ধরনের নাউন, তারপর সেটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এইভাবে আলাদা করে আসতেছে। তাহলে আমরা মনে রাখবো নাউন যদি বলে তাহলে হচ্ছে মোট কত প্রকার। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে যদি আবার কনক্রিট নাউন গুলোকে ভাগ করা হয়, কনক্রিট নাউন কিন্তু আবার চার প্রকার। কনক্রিট নাউন কয় প্রকার? কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার, চার প্রকার। একটা কি, একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন একটা কি, একটা হচ্ছে প্রপার নাউন, আর একটা কি, আরেকটা হচ্ছে কমন নাউন। দেখেন কনক্রিট নাউন আবার চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আর একটা কি দেখেন, আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন, আর আরেকটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন।
ঠিক আছে। আর একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এই হচ্ছে যে টোটাল 4 প্রকার হচ্ছে কনক্রিট নাউন, আর এর সাথে হচ্ছে আর একটা প্রকার আছে, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। মোট হচ্ছে তাহলে নাউন কয় প্রকার? নাউন মোট হচ্ছে 5 প্রকার। নাউন মোট 5 প্রকার, আর প্রধানত হচ্ছে কয় প্রকার? প্রধানত হচ্ছে 4 প্রকার। এই পর্যন্ত কি আপনারা প্রত্যেকেই নোট করছেন? প্রত্যেকেই নোট করবেন, একটু প্রত্যেকে এগুলা নোট করে ফেলবেন, প্রত্যেকেই এগুলো একটু নোট করে নেবেন। শেষ পর্যন্ত যে আমরা দেখব যে আসলে হচ্ছে প্রশ্নগুলো কেমন প্রশ্ন আসে, আমরা সেগুলোর অ্যান্সার করতে পারি কিনা, এইগুলো কিন্তু হচ্ছে আমাদের দেখার বিষয় এবং মুখ্য বিষয়। এবং দেখবেন যে শুধুমাত্র এই যে বেসিকগুলো আমরা পড়ি একদম, যে শুধুমাত্র এই প্রকার এখান থেকে আসলে কিন্তু প্রশ্ন যে এত সহজে আসে, আসলে তো সবাই পারবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু প্রশ্ন কি এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে? অবশ্যই আসতে পারে। সেই যে মানে ডিপ জায়গাগুলো, সেগুলো আমরা খুব ভালোভাবে দেখব। তাহলে দেখেন প্রপার নাউন কোনগুলোকে বলা হচ্ছে? দেখেন নির্দিষ্ট নির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা স্থানের নামকে মূলত হচ্ছে নামকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। ঠিক আছে, প্রপার নাউন বলে। তাহলে দেখেন প্রপার নাউন বলতে আমরা কি বুঝলাম? যে এগুলো হচ্ছে একদম নির্দিষ্ট করে বুঝাবে। প্রপার নাউন বলতে আমরা কি বুঝলাম? প্রপার নাউন বলতে আমরা বুঝলাম হচ্ছে যে একদম হচ্ছে নির্দিষ্ট করে আপনাকে বুঝাবে, কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো স্থানের নামকেই হচ্ছে নির্দিষ্ট করে বুঝালে তখন সেটা প্রপার নাউন। দ্যাটস মিন আমরা প্রপার নাউন বলতে বুঝলাম যে নির্দিষ্ট করে যখন কোনো নামকে বুঝায়। যেরকম আমরা যদি বলি যে দেখেন রিনি, দেখেন রিনি যদি একজনের নাম হয় তাহলে সে কি নির্দিষ্ট একটা নাম না? আবার দেখেন আমরা বলছি ঢাকা, ঠিক আছে, দেখেন ঢাকা কি একটা নির্দিষ্ট স্থানের নাম না? আবার দেখেন আমি যদি বলি দা পদ্মা, দেখেন এই যে পদ্মা নদী, এটা কি একটা নির্দিষ্ট নদী না? তাহলে এই যে হচ্ছে নির্দিষ্ট নাম যখন বলা হচ্ছে, তখন সেটা স্থানের নাম হোক, ব্যক্তির নাম হোক বা বস্তুর নাম হোক, তখন কিন্তু সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে। এরপরে দেখেন এই যে পদ্মা আমরা ব্যবহার করেছি বা পদ্মা, এর আগে একটা শব্দ বসিয়েছি হচ্ছে আমরা দা। কি প্রপার নাউনের কথা আমরা একটা জিনিস মনে রাখবো, যে এটা শুরু হয় হচ্ছে কি দিয়ে? এটা শুরু হয় হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ঠিক আছে, প্রপার নাউনটা কি হবে? প্রপার নাউনটা সবসময়ের জন্য ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং এর আগে কোনো ধরনের আর্টিকেল বসবে না। কিন্তু আমরা মাথায় রাখবো যে কিছু কিছু প্রপার নাউন আছে যেগুলোর পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়। কোনগুলো সেগুলো একটু পরে আমি আপনাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি, একদম মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন নির্দিষ্ট কোনো নাম, নেমিং ওয়ার্ড, এই যে হচ্ছে কি, এটাকে নির্দিষ্ট কোনো নামকে হচ্ছে আমরা কি বলবো? সেটাকে আমরা হচ্ছে প্রপার নাউন বলবো। ঠিক আছে। আচ্ছা, এখন একটু আমরা নিচের দিকে আসি। দেখেন কি বলছে, তাহলে প্রপার নাউনটা আমরা ক্লিয়ার হইলাম। এখন আসেন হচ্ছে কমন নাউন। দেখেন কমন নাউন কাকে বলা হচ্ছে? দেখেন যে এখানে হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, দেখেন নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একই জাতীয়, দেখেন কি বলছে, একই জাতীয় বা সমজাতীয় সকলকে বুঝাবে, যেমন হচ্ছে কি হইতে পারে? যেমন দেখেন আমরা যদি বলি যে, যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি বয়, আমরা যদি বলি রিভার, দেখেন আমরা এখানে কি বলছি? আমরা বলছি হচ্ছে বয়, রিভার, ফ্লোর। আমরা যদি বলি মাদার, দেখেন মাদার, ফাদার। ঠিক আছে, দেখেন আমরা কি বলছি? এখানে হচ্ছে বয়, রিভার, ফ্লোর, মাদার, এই যে শব্দগুলা এখানে কি একই জাতীয় সকলকে বোঝাচ্ছে না? যেমন দেখেন এখানে যদি আমি বলি, দেখেন সিটি, এই যে দেখেন শহর, সমস্ত শহরকে বোঝাচ্ছে না? দেখেন বয় বলতে কি সমস্ত বালককে বোঝানো হচ্ছে, রিভার বলতে সমস্ত নদীকে বোঝানো হচ্ছে, ফ্লোর বলতে সমস্ত ফুলকে বোঝানো হচ্ছে, মাদার বলতে সমস্ত মাকে বোঝানো হচ্ছে, ফাদার বলতে সমস্ত পিতাকে বোঝানো হচ্ছে, সিটি বলতে সমস্ত শহরকে বোঝানো হচ্ছে। তাহলে এই যে এক জাতীয় সকলকে যখন বোঝাবে, তখন সেটা হবে কি? তখন সেটা হবে হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তখন সেটা হবে কি? হচ্ছে কমন নাউন। মজার একটা বিষয় দেখেন, কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স দেখেন। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? যে কমন নাউন আপনি যদি দেখেন, যে দেখেন এখানে হচ্ছে প্রপার এবং
কমন গুলো আপনি একই সাথে কিভাবে মনে রাখতে পারেন? যেমন দেখেন আমরা এখানে কি বলছিলাম একটু আগে, আমরা বলছিলাম হচ্ছে রিনি, তাই না? আমরা যদি এখানে হচ্ছে বলি, দেখেন আমরা যদি বলি যে গার্ল, তাহলে দেখেন এই যে রিনি হচ্ছে একটা নির্দিষ্ট নাম, কিন্তু গার্ল বলতে কি বোঝাচ্ছে? সমস্ত বালিকাকে বোঝানো হচ্ছে। তাহলে রিনি হচ্ছে প্রপার নাউন, গার্ল হচ্ছে কি? গার্ল হচ্ছে কমন নাউন। আমরা যেমন বলতেছিলাম দেখেন দা পদ্মা, দা পদ্মা বা যমুনা, ঠিক আছে, এগুলা কি? এগুলো হচ্ছে নদীর নাম ছিল, একদম নির্দিষ্ট করে এক একটা নদীর নাম। কিন্তু আমরা দেখেন এখানে বলছি কি রিভার, দেখেন আমরা এগুলো কি বলছি হচ্ছে রিভার। তাহলে দেখেন এই যে পদ্মা যমুনা, যখন আমরা বলছি রিভার তখন সেটা কমন, আবার যখন নির্দিষ্ট নাম বলছি তখন কিন্তু সেটা প্রপার। আবার দেখেন আমরা বলছিলাম যে ঢাকা অথবা দেখেন খুলনা, ঠিক আছে, খুলনা। আবার আমরা যখন বলছি যে সিটি, তখন দেখেন সেটা কি হয়ে যাচ্ছে? ঢাকা খুলনা হচ্ছে নির্দিষ্ট স্থানের নাম, আবার সিটি বলতে একটা শহরকে বোঝানো হচ্ছে, সমস্ত শহরকে বোঝানো হচ্ছে। তাহলে কি সেটাও হচ্ছে কি? সেটাও কিন্তু হচ্ছে একটা কমন নাউন, ঠিক আছে। আবার দেখেন এই যেরকম বললেন আপনি, এই যে শোল্ডার, ঠিক আছে, এই যে দেখেন শোল্ডার, শোল্ডার বলতে কি? সমস্ত সৈনিককে বোঝানো হচ্ছে। আবার যদি আমি কোন এই যে শোল্ডারের একটা নির্দিষ্ট নাম দেই, যদি বলি রহিম হচ্ছে একজন শোল্ডার, ঠিক আছে, রহিম, তাহলে দেখেন রহিম হচ্ছে কি? আবার একটা নির্দিষ্ট নাম, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন, শোল্ডার হচ্ছে কি? শোল্ডার হচ্ছে কমন নাউন, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে কি? কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, এরপরে দুইটা আছে, আরো দুইটা, তাই না? আর একটা হচ্ছে কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। তাহলে দেখেন কালেকটিভ নাউন কাকে বলা হয়? যে একটা গ্রুপকে বোঝানো হয়, ঠিক আছে, এক জাতীয় একটা সমষ্টিকে বোঝানো হয় মূলত এখানে, ঠিক আছে। এখানে কি বোঝানো হয়? এখানে বোঝানো হচ্ছে সমষ্টিকে। তাহলে দেখেন যে নাউন দ্বারা হচ্ছে কি? যে নাউন দ্বারা, যে নাউন দ্বারা একই ধরনের সকল সমষ্টিকে বোঝাবে, সমষ্টিকে বোঝায়, বোঝাবে, ঠিক আছে। যেমন হইতে পারে কি? দেখেন আমরা বলছি যে এইখানে উদাহরণগুলো যদি আমরা দেখি, দেখেন আমরা বলছি হচ্ছে কি আর্মি। এই যে আর্মি যখন বলছি, তাহলে কি দেখেন সমস্ত সোলজারদের মিলে যখন হয়েছে তখন কি বলছি? আর্মি। আবার দেখেন আমরা যদি বলি পাবলিক, দেখেন সমস্ত পাবলিককে নিয়ে কি গঠিত হচ্ছে? মানে সমস্ত এই যে ম্যান, হ্যাঁ, আলাদা আলাদা মানুষকে এবার একসাথে মিলে যখন আমরা বলছি তখন পাবলিক, ঠিক আছে। বা ক্রাউডেড, কোন হচ্ছে আপনার গোলযোগের জায়গা বা ঘনবসতির জায়গা বা হচ্ছে কি যে জঞ্জাট জায়গা, ঠিক আছে। এরপরে কি বলছে? যে অনেক মানুষের একসাথে সমাগম আর কি। এরপরে কি বলছে? দেখেন আর্মি, পাবলিক, এই যে আমরা সকলকে একসাথে বুঝাচ্ছি, সেগুলোকে সবই তাহলে কি বলে? এগুলোকে সবই হচ্ছে কালেকটিভ নাউন বলে। এছাড়াও দেখেন আমরা যদি বলি, ওইখানে যেমন হচ্ছে ছিল যে স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টকে বোঝায়। আবার যদি আমরা এখানে বলি দেখেন ক্লাস, তাহলে দেখেন সমস্ত স্টুডেন্টদের নিয়ে যখন একটা ক্লাসরুম গঠিত হচ্ছে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে কি? তখন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে, হ্যাঁ, আর্মি, পুলিশ, হ্যাঁ, ক্লাস, এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন। আমরা দেখেন প্লেয়ারদের নিয়ে যদি আমরা টিম গঠন করি, তাহলে সেটা কি? এই টিমটা হচ্ছে কি? টিমটা হচ্ছে কিন্তু একটা কালেকটিভ নাউন। দ্যাটস মিন এখানে কি হবে? যে একটা কালেক্ট মানে সমষ্টিকে বোঝানো হবে, ঠিক আছে, একই সকল সমষ্টিকে বোঝানো হবে, সেটাকে বলা হয় হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে কালেকটিভ নাউনের পরে আমাদের ছিল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, তাই না? আরেকটা ছিল হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝানো হবে? দেখেন এইগুলোকে গণনা করা যায় না, ঠিক আছে, গণনা করা যায় না, কিন্তু কিন্তু পরিমাপ করা যায়, ঠিক আছে। যে নাউন এখানে লিখলাম না আগে, যে নাউন গণনা করা যায় না কিন্তু কিন্তু পরিমাপ করা যায়, করা যায়, বস্তুবাচক, ঠিক আছে। এগুলো কি সবই হচ্ছে বস্তুবাচক, এক জাতীয় মানে একটা সম্পূর্ণ সমুদায় বস্তুকে বোঝানো হবে, ঠিক আছে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে এই যে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। সেগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন আমি যদি বলি, যেমন দেখেন আমি যদি বলি রাইস, ঠিক আছে, রাইস কি আমরা গুনতে পারি? না, এগুলো আমরা পরিমাপ করতে পারি, তাই না। এরপরে যদি আমি দেখেন এখানে বলি হচ্ছে অয়েল, মিল্ক, ওয়াটার, তাহলে এগুলো সবই দেখেন, এগুলো সবই হচ্ছে কি? এগুলো সবই হচ্ছে বস্তুবাচক, এগুলো সবই হচ্ছে ম্যাটেরিয়াল, ঠিক আছে। এরপরে যদি বলি দেখেন পেপার, দেখেন এই যে হচ্ছে পেপার, পেপারও কি? পেপারও কিন্তু হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে আরো যদি আমরা এখন এইখানে একটু চলে আসি, দেখেন যে এই যে ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে, ম্যাটেরিয়াল নাউন এবং আমাদের যে হচ্ছে কমন নাউনের মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে দেখেন কমন
ম্যাটেরিয়াল নাউন। এই দুইটার মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? যেমন আমরা যদি বলি দেখেন একটা বুক, বুক হচ্ছে কি? বুক হচ্ছে একটা বই, তাই না? এখন যদি এইটা তাহলে যেটা থেকে তৈরি হচ্ছে, যেমন দেখেন পেপার, তাহলে পেপার থেকে তৈরি হয় কি? পেপার থেকে তৈরি হয় হচ্ছে বুক। এখন এই যে হচ্ছে পেপার থেকে যখন বই তৈরি হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি? তখন সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। অর্থাৎ এইখানে যেটা থেকে তৈরি হবে, ঠিক আছে, দেখেন যেটা থেকে তৈরি হবে, অর্থাৎ যেটা থেকে তৈরি হবে এইটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন, আর যেটা তৈরি হবে সেটা হবে হচ্ছে আপনার কি? কমন নাউন। যেরকম দেখেন আমি যদি এখানে বলি গোল্ড, গোল্ডটা কি? গোল্ডটা হচ্ছে সোনা, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। আবার সোনা থেকে কি তৈরি হচ্ছে? রিং। দেখেন রিং, রিংটা হচ্ছে তাহলে কমন নাউন, ঠিক আছে? রিংটা তাহলে হয়ে যাবে কি? রিংটা হয়ে যাবে হচ্ছে কমন নাউন। ওকে, হ্যাঁ, ডায়মন্ড থেকে তৈরি হচ্ছে ডায়মন্ডের রিং, সেটা কিন্তু হচ্ছে কমন নাউন। এরপরে দেখেন আরো কি কি হইতে পারে? এরপরে আরো তৈরি হইতে পারে হচ্ছে, আমরা যদি বলি যে হচ্ছে মাটন। দেখেন মাটন, মাটনটা কি? মাটনটা হচ্ছে কি একটা সমগ্র যে মাংস, ঠিক আছে, ভেড়ার মাংস। আমরা যদি বলি শিপ, তাহলে দেখেন সমস্ত ভেড়াকে বোঝানো হচ্ছে, সেটা কমন। আবার মাটন হচ্ছে কি? মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এইখানে হচ্ছে বেসিক ডিফারেন্স দুইটার মধ্যে, যে হচ্ছে কি? যে কমন নাউন গুলা কি হবে? এগুলা কিন্তু কাউন্টেবল, এদের এগুলো গণনা করা যাবে। আর এখানে ম্যাটেরিয়াল নাউন গুলো গণনা করা যাবে না, সমুদায় বস্তুকে বোঝানো হবে, কিন্তু সেগুলাকে পরিমাপযোগ্য, সেগুলো পরিমাপ করা যাবে। তাহলে এখন আমরা একটু সামারাইজ করি, করে আমরা প্রশ্নগুলোর মধ্যে যাই। দেখেন তাহলে হচ্ছে আমরা এই জায়গাতে যখন দেখলাম, আমরা এইখানে কি দেখলাম? যে নাউন। এইখান থেকে আমরা একটু দেখি যে নাউন গুলো হচ্ছে কি ছিল এখানে। যে নাউন হচ্ছে তাহলে দুই প্রকার ছিল, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু আমরা সাফিক্স গুলো দেখছি একই সাথে। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এটা ক্লিয়ার। এরপরে আমরা আসি হচ্ছে কি কনক্রিট, এখানে হচ্ছে আমরা আহ আমরা আসি হচ্ছে কি যে কনক্রিট নাউনের মধ্যে। দেখেন কনক্রিট নাউন গুলাকে কি করা হয়েছে? কনক্রিট নাউন গুলাকে কিন্তু এখানে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটা ভাগে ভাগ করা হয়েছে। টোটাল নাউন মোট 5 প্রকার, চারটা ভাগে ভাগ করা হয়েছে কনক্রিট নাউন গুলাকে: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে দেখলাম যে কমন নাউন এবং প্রপার নাউন কাকে বলে? নির্দিষ্ট নাম আর নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুর নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে যখন বোঝায় তখন সেটা হচ্ছে কি? কমন নাউন। এর মধ্যে আমরা দুইটা ডিফারেন্সটাও কিন্তু একই সাথে দেখে নিলাম। এরপরে আমরা আসি হচ্ছে কি, এরপরে হচ্ছে কালেকটিভ নাউন। দেখেন কালেকটিভ নাউন কি? যে নাউন দ্বারা সমষ্টিকে, হ্যাঁ, সমস্ত সমষ্টিকে একসাথে বোঝানো হয়, কালেকশনকে বোঝানো হয়, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, পাবলিক, ক্লাস, টিম, এগুলোকে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে কি দেখেন ম্যাটেরিয়াল নাউন, গণনা করা যায় না যে নাউন দ্বারা, কিন্তু সেগুলোকে পরিমাপ করা যায়, সমুদায় বস্তুকে বোঝানো হয়, সেটাকে হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন কি রাইস, অয়েল, মিল্ক, ওয়াটার, পেপার, এগুলা, ঠিক আছে? এবং এই দুইটার মধ্যে, এগুলোর মধ্যে কিন্তু আলাদা আলাদা করে আমরা ডিফারেন্স গুলো দেখে নিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা আসি হচ্ছে যে এখান থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলো আসে। এখন আসেন 3 নাম্বার যে প্রশ্নটা আসছে সেটা কি? সেটা আসছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন। তাহলে এখন প্রত্যেকটা আলাদা আলাদা নাউন গুলা নিয়ে আমরা প্রশ্নগুলো দেখি। এরপরেই বুঝতে পারবেন যে আসলে এগুলো এই পর্যন্ত একদম বেসিক আলোচনা। নাউনের কিন্তু প্রকারভেদগুলো আমরা দেখে ফেলছি। এখানে হচ্ছে আপনার কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউনের, কনক্রিট নাউনের 4 প্রকারও আমাদের ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? তাহলে নাউনের ক্লাস তো কিন্তু এই পর্যন্তই বেসিক। শুরু হবে ক্লাস এখন, তার মানে এই বেসিকটা তো সবাই পারবে, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। জাস্ট এরপর থেকে যেগুলো পড়বেন ওইগুলো হচ্ছে আপনার কনসেপশন, ঠিক আছে? ওইগুলোকে আপনার ধরতে হবে, ওইগুলো হচ্ছে এক্সেপশন। ওইগুলো যখন আপনি ধরে ধরে ওই ডিপ জায়গাগুলো ক্লিয়ার করে ফেলবেন, তাহলে আপনার বেসিক থেকে করুক বা আপনার হচ্ছে যেগুলো আনকমন এক্সেপশন যেগুলো, সেখান থেকেও যদি প্রশ্নগুলো আসে তাহলে আপনার ক্লিয়ার। পড়াটা হবে এইভাবে, এবং কয় ধরনের প্রশ্ন আসে সেটা ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকে একটু কমেন্ট করেন যে এই নাম্বারটা প্রশ্ন, 3 নাম্বারটা, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, এর মধ্যে কোনটা প্রপার নাউন? রবীন্দ্রনাথ, কার, রেইন, নাকি হচ্ছে ফার্স্ট? প্রত্যেকেই। আবিদা লিখেছেন হচ্ছে হ্যাঁ এ দিয়েছেন, ভেরি গুড। ওকে, হ্যাঁ, শিখা দিয়েছেন হচ্ছে পাখি শেখ। আচ্ছা, রবীন্দ্রনাথ, ঠিক আছে। তাহলে দেখেন এখানে হচ্ছে প্রপার নাউন কি? যখন ক্যাপিটাল দিয়ে শুরু হয়ে নির্দিষ্ট নাম বোঝাবে তখন সেটাকে বলা হবে হচ্ছে কি? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, পরে বোঝাচ্ছে দেখেন কার, রেইন, ফার্স্ট, যেগুলো হচ্ছে কি প্রপার নাউন নয়। ওকে, এরপরে দেখি আমরা, এইবার আসেন এই জায়গাতে। দেখেন সাধারণত এই যে প্রপার নাউন গুলোর পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউন গুলার পূর্বে সর্বদাই আর্টিকেল বসে এমন কিছু প্রপার নাউন আছে। কোনগুলা? যেমন দেখেন এখানে হচ্ছে সংবাদপত্রের নাম, এখানে জাহাজের নাম, ট্রেনের নাম, এরোপ্লেনের নাম, বিখ্যাত অট্টালিকার নাম, নদীর নাম, সাগরের নাম, দ্বীপপুঞ্জের নাম, মরুভূমির নাম, দিকের নাম, পর্বতমালার নাম, এরপর হচ্ছে মহাসাগর, দেশের নাম, ঠিক আছে?
তবে এখান থেকে মোস্ট কমনলি যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন দুইটা জায়গা, প্রথম দুইটা সংবাদপত্র এবং জাহাজের নাম। যেমন দেখবেন দ্য ইত্তেফাক, এইভাবে এখান থেকে আবার দুই ধরনের প্রশ্ন আসে, এখানে সরাসরি এইভাবে আসতে পারে অথবা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কারেকশনও কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে। প্রপার নাউনগুলো দেওয়া থাকে, আগে আর্টিকেল দেওয়া থাকে অথবা থাকে না, সেখান থেকে আপনাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এরপর দেখেন জাহাজের নাম দ্য টাইটানিক, দ্য এমভি আকবর, ঠিক আছে, বা ন্যানসন এটিসি, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর দেখেন ট্রেনের নামগুলো আছে যেগুলা, রাজধানী এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, উল্কা, এগুলা এরোপ্লেনের নাম যেগুলো আছে আলাদা আলাদা করে এইভাবে কিন্তু নাম থেকে আসে। নদীর নাম একটা থেকে প্রশ্ন আসে, এই যে দেখেন নদীর নাম, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, ইন্দুস, যে ইন্দু নদী, এগুলো থেকে কিন্তু আলাদা আলাদা করে হচ্ছে প্রশ্ন আসে। দ্বীপপুঞ্জের নাম, এরপরে দেখেন মরুভূমির নাম সাহারা, গোবি, ঠিক আছে, কালাহারি, ড্রেস্ট, এগুলা থেকে কিন্তু পরীক্ষাতে আলাদা করে প্রশ্ন আসে। এগুলা কি হবে, এগুলা প্রপার নাউন হওয়া সত্ত্বেও এগুলা পূর্বে হচ্ছে আর্টিকেল দা ব্যবহৃত হবে। ওয়েল, এরপরে চলে আসেন যে আমাদের প্রশ্নগুলো আমরা একটু দেখি। 4 নম্বর প্রশ্ন কি বলছে, দা পদ্মা ইজ এ রিভার, চুজ দা কারেক্ট পার্টস অফ স্পিচ। এটা কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখন কিন্তু আমরা একদম বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি। বেসিকটা ক্লিয়ার করে নিচ্ছি বলতে আমরা প্রত্যেকটা নাউনগুলো সম্পর্কে আলোচনা করছি। নাউন যে মোট 5 প্রকার, সেই মোট 5 প্রকার সম্পর্কে আমাদের আইডিয়া একদম ক্লিয়ার। এখন দেখবো যে সেগুলো থেকে আমরা প্রশ্নগুলো পারছি কিনা, যদি পারি তাহলে আমরা পরের স্টেপে চলে যাব, মানে তারপরে কোন ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা চলে যাব। ঠিক আছে, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। হ্যাঁ, 3-এর এ দিয়েছেন, এটা দিয়েছেন হচ্ছে, এটা 4 নাম্বার প্রশ্ন, 4-এর অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। 4-এর উত্তর কি হবে? এখন থেকেই মূলত কিন্তু আস্তে আস্তে হচ্ছে আমরা প্র্যাকটিস গুলা দেখবো। ঠিক আছে, 4-এর অ্যান্সার করে ফেলেন। 4-এর অ্যান্সার কি হবে? দা পদ্মা, এই যে পদ্মা ইজ এ রিভার, ঠিক আছে, এখানে পদ্মা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ, বলছে যে সঠিক পার্টস অফ স্পিচটা এখান থেকে আপনি নির্ণয় করুন। তো এখানে বলছে যে কালেকটিভ নাউন এটা নাকি প্রপার নাউন নাকি কমন নাউন নাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন যে সঠিক উত্তরটা কি হবে। প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন। সি দিয়েছেন পাখি, ওকে, বাকিরা একটা অ্যান্সার করেন যে দ্রুত কি হবে এটার অ্যান্সার। আমরা কিন্তু এর পরেই মূলত পড়াগুলোর মধ্যে আস্তে আস্তে ঢুকবো যে আসলে কোন কোন ধরনের প্রশ্নগুলো আসে। ওকে, বি দিয়েছেন, আচ্ছা প্রপার নাউন দিয়েছেন সি, সি দিয়েছেন আবিদা। আচ্ছা চলেন, এখানে কি বলছে দেখেন, দা পদ্মা, আমরা একটু আগে কিন্তু দেখলাম যখন নির্দিষ্ট কোনো নামকে বুঝাবে তখন সেটাকে কি বলবো আমরা, প্রপার নাউন বলবো। তাহলে এখানে বলছে যে পদ্মা কোন নাউন, পদ্মা হচ্ছে কি, পদ্মা হচ্ছে একটা প্রপার নাউন। দেখেন, এবং পদ্মার আগে, নদীর নামের আগে কিন্তু আর্টিকেল দা বসছে। ঠিক আছে, ওকে, 4-এর হবে হচ্ছে বি, যারা সি দিয়েছেন ভুল দিয়েছেন। এরপরে আসেন, যদি বলতো রিভার, রিভার বলতে কি, পদ্মা হচ্ছে নদী, কিন্তু রিভার বলতে তো সমগ্র নদীকে বোঝানো হচ্ছে, আর এখানে কি পদ্মা নির্দিষ্ট নাম, তাহলে রিভার যদি বলতো তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতাম হচ্ছে কমন নাউন, সি দিতাম। তাহলে এখানে কিন্তু উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে বি। ঠিক আছে, প্রপার নাউন। ওকে, এরপর আসেন পরের প্রশ্ন। এই বেসিকের মধ্যে কোনো কনফিউশন থাকলে এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, রিভার তাহলে কোন নাউন, প্রত্যেকে একটু কমেন্ট করেন জাস্ট একদম বেসিকটা ক্লিয়ার কিনা, কারণ অ্যাডভান্সে গেলে আপনি কিন্তু অনেক সময় বুঝতে প্রবলেম হয়ে যাবে যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে। সো আমরা এটা ক্লিয়ার করে নিলাম। প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন যে 5 নাম্বারের অ্যান্সার কি হবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, রিভার হচ্ছে কোন নাউন, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? প্রত্যেকেই ঝটপট অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিয়েন। আমরা এর পরে যেই মূলত দেখব, হ্যাঁ 5-এর সি দিছেন, আচ্ছা কমন দিছেন, বাকির অ্যান্সার করে ফেলেন ঝটপট। এরপরেই মূলত আমাদের পড়াটা শুরু হবে। সো আমরা এই বেসিকটুকু একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে, তাহলে রিভার বলতে সমস্ত নদীকে বোঝানো হচ্ছে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে একটা কমন নাউন। ওকে, পরের প্রশ্ন চলে আসি আমরা। 6 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফ্যান্ট, এই যে দেখেন হাতি, হ্যাঁ, এই যে হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্টটা এখানে কোন পার্টস অফ স্পিচ? প্রত্যেকে অ্যান্সার করে ফেলেন যে এখানে হচ্ছে কি, এলিফ্যান্টটা কোন পার্টস অফ স্পিচ হবে, হাতিকে বোঝানো হচ্ছে। একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। এলিফ্যান্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 6-এর কি হবে? এলিফ্যান্ট কোন পার্টস অফ স্পিচ হবে? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এলিফ্যান্ট কোন পার্টস অফ স্পিচ? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। দিয়েছেন হচ্ছে এলিফ্যান্ট প্রপার নাউন, আচ্ছা
ছয়। দেখেন এখানে যখন বলছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট ওইখানে আবার দেখেন এখানে আগে একটা আর্টিকেল আছে তাই না? তাহলে এলিফ্যান্টের আগে কি আর্টিকেল বসছে প্রপার নাউনে? বসে নাই তো। ওখানে কিসের কিসের নাম ছিল সেগুলো তো আমাদের মুখস্থ রাখতে হবে। সেখানে নদীর নাম ছিল, খবরের কাগজের নাম ছিল, এরোপ্লেনের নাম ছিল, মরুভূমির নাম ছিল, সাগরের নাম ছিল, মহাসাগরের নাম ছিল, সেখানে ট্রেনের নাম ছিল, এইগুলো ছিল না? তাহলে কিন্তু আমাদের এখানে দেখেন বলছে এলিফ্যান্ট মানে কি সমস্ত হাতিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সমস্ত হাতিকে বোঝানো হচ্ছে। তাহলে যখন সমস্তকে বোঝানো হবে তখন সেটা কিন্তু কমন নাউন হয়ে যাবে। আমরা কিন্তু প্রথমেই এই জায়গাগুলো খুব ক্লিয়ার করে নিব একদম, যাতে করে দেখেই বুঝতে পারি। আবার দেখেন এখানে বলছে স্ট্রেংথ, দেখেন এই যে শক্তি, হ্যাঁ দেখেন স্ট্রেংথ, এই টিএইচ আছে সেটা কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জায়গাগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখবো, কারণ একটু পরেই কিন্তু এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন। তাহলে দ্য এলিফ্যান্ট কি, এলিফ্যান্ট কি প্রপার নাউন? না, এলিফ্যান্টটা হচ্ছে কি কমন নাউন। ক্লিয়ার আবিদা বা যারা যারা হচ্ছে কমেন্ট করছেন ছয়ের? আচ্ছা, হাতি। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে কি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। ঠিক আছে, এই যে হচ্ছে ক্যাটেল, ক্যাটেলকে কি বোঝানো হচ্ছে একটু প্রত্যেকে কমেন্ট করে ফেলেন। ক্যাটেল কোন ধরনের নাউন? এটা হচ্ছে কি কালেকটিভ নাউন, নাকি প্রপার নাউন, নাকি কমন নাউন, নাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? ক্যাটেল, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। একটু পরেই কিন্তু আমরা মূল জায়গাতে হচ্ছে ইনভলভ হবো। ঠিক আছে, সো এই বেসিকটা ক্লিয়ার করে নেন। প্রত্যেকে একটু কমেন্ট করেন যে ক্যাটেল কোন নাউন হবে। সাথে দিয়েছেন হচ্ছে এ দিয়েছেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, কালেকটিভ। হ্যাঁ, তাহলে এটাকে কি বোঝানো হয়? গবাদি পশুগুলোকে বোঝানো হয়। ঠিক আছে, গবাদি পশুর দলকে বোঝানো হয়। তাহলে এটা দ্বারা কি উত্তর হবে? এটা হচ্ছে কি একটা কালেকটিভ। ঠিক আছে, এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। ঠিক আছে, গবাদি পশুর দল বা পাল, যেমন হার্ড, ফল, এগুলো কি বলতে কি বোঝানো হয়? এগুলো সবই হচ্ছে দল বা ঝাঁককে বোঝানো হয়ে থাকে। ওকে, এরপরে চলে আসেন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি। দেখেন ফ্যামিলি হচ্ছে কোন নাউন? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে কোন নাউন? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলবেন। এটা কি কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন, নাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? প্রত্যেকেই কমেন্ট করেন। বেসিকটা আমরা একদম ক্লিয়ার করে নিচ্ছি। দেখেন এখন এবার কিন্তু আপনাদের ভুল কম হচ্ছে, আপনারা বুঝে অ্যান্সার করতেছেন। ঠিক আছে, এখন বলেন যে ফ্যামিলি কোন নাউন? 8 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে ফেলেন প্রত্যেকেই। ফ্যামিলি কোন নাউন? প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এখানে এটার উত্তরটা কি হবে। ফ্যামিলি কোন নাউন? প্রত্যেকে অ্যান্সার করেন। হ্যাঁ, এই তো 8 অ্যান্সার করতেছেন, ভেরি গুড। তাহলে দেখেন এখানে হচ্ছে কি যে ফ্যামিলি হচ্ছে কি, দেখেন এই যে ফ্যামিলি গঠিত হয় কিভাবে? পরিবারের সদস্যদের নিয়ে। তো সদস্যদের নিয়ে যখন ফ্যামিলি গঠিত হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে কিন্তু একটা কালেকটিভ নাউন। সেটা কোন ধরনের নাউন? তাহলে সেটা হচ্ছে কি একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, সঠিক উত্তর দিচ্ছেন। এরপরে আমরা আসি হচ্ছে 9 নম্বর প্রশ্নে। দেখেন 9 নম্বর কি বলছে, হোয়াট টাইপ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড। এখানে কি বলছে যে রাইস অথবা হচ্ছে সল্ট। ঠিক আছে, এখানে হোয়াট টাইপ অফ দ্য নাউন দ্য ওয়ার্ড, এখানে বলছে এটা কোন ধরনের টাইপ নাউনের। হ্যাঁ, এই যে রাইস অথবা সল্ট, এটা কালেকটিভ, প্রপার, কমন, নাকি ম্যাটেরিয়াল? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এটা সঠিক উত্তর। প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন যে এটা সঠিক উত্তর কি হবে। প্রত্যেকেই। তাহলে আমরা প্রথমে হচ্ছে বেসিকগুলো ক্লিয়ার করলাম, এরপরে কিন্তু হচ্ছে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি। তাহলে দেখেন রাইস অথবা সল্ট হচ্ছে ডি দিয়েছে ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, যেহেতু এই দেখেন রাইস এবং সল্ট এগুলো গণনা করা যায় না, এগুলো পরিমাপ করতে হয়, সুতরাং এগুলো হবে কি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য রিং ইজ মেড অফ
মেড অফ গোল্ড। কি বলছে? দ্য রিং ইজ মেড অফ গোল্ড। রিং তাহলে এখানে কোন নাউন? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এখানে প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এটা কোন ধরনের নাউন? প্রত্যেকেই। প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এই যে দেখেন, রিং কি দ্বারা তৈরি? গোল্ড দ্বারা তৈরি। তাহলে এখানে রিংটা কি? তাহলে আমরা প্রত্যেকে একটু আগে কিন্তু দেখলাম যে যেটা থেকে তৈরি হবে, যেটা থেকে তৈরি হবে সেটা কি? সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর যেটা তৈরি হবে সেটা, এই যে রিং তৈরি হয়েছে, তাহলে এটা হবে হচ্ছে কি? কমন নাউন, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে একটা কমন নাউন। তাহলে যেটা হচ্ছে, যেটা থেকে তৈরি হবে সেটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। আর যেটা তৈরি হবে সেটা হবে হচ্ছে কি? সেটা হবে হচ্ছে কমন নাউন। ভেরি গুড, 10-এর উত্তর দিয়েছেন। ওকে, এরপর হচ্ছে আমরা 11 নম্বরে চলে আসি। কি বলছে? হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট হেয়ার। হেয়ার হচ্ছে জাজমেন্ট। কি বলছে? হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট। সাউন্ড জাজমেন্ট বলতে মূলত কি বোঝানো হয়? সাউন্ড জাজমেন্ট বলতে মূলত কি বোঝানো হয়? সুবিবেচক, তাই তো? সাউন্ড জাজমেন্ট মানে কি? সে হচ্ছে হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, সে একজন হচ্ছে সুবিবেচক। এই যে জাজমেন্ট, এখানে জাজমেন্টটা কোন ধরনের নাউন? এটা কি কালেকটিভ নাউন, এটা কি প্রপার নাউন, কমন নাউন, নাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। এটা কি কমন নাউন, এটা কি হচ্ছে আপনার কালেকটিভ নাউন, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, নাকি প্রপার নাউন? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলবেন যেটা সঠিক উত্তর কি হবে। সবাই। সাবিনা তাসনিম দিয়েছেন হচ্ছে 9, ডি দিয়েছেন। আমরা 11 নম্বর প্রশ্নে আসছি, যে হচ্ছে এখানে কি বলছে? যে জাজমেন্টটা হচ্ছে কোন ধরনের নাউন? এটা কালেকটিভ নাউন, প্রপার নাউন, কমন নাউন, নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? ডি দিয়েছেন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আবিদা দিয়েছেন হচ্ছে ডি, পাখি দিয়েছেন হচ্ছে ডি দিয়েছেন। আচ্ছা, এরপরে রূপসানা আক্তার দিয়েছেন হচ্ছে ডি দিয়েছেন। ভেরি গুড। তাহলে দেখেন, আমরা ওইখানে দেখছিলাম না, এই শব্দের শেষে যদি মেন থাকে সাফিক্স, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে নির্দ্বিধায় একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে, এরপরে প্রশ্নটা আমরা একটু দেখি। 12 নম্বর প্রশ্ন কি বলছে? উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন। কোনটা কালেকটিভ নাউন নয়? কি বলছে দেখেন, উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন। প্রশ্নের কিছু কিছু ধরন আছে, এই প্রশ্নের ধরনগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন। কোনটা কালেকটিভ নাউন নয় এর মধ্যে? তার মানে কি বাকি সবগুলোই কালেকটিভ নাউন, কোনটি ছাড়া? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এখানে কোনটি হবে উত্তর, কালেকটিভ নাউন নয় কোনটি। 12 নম্বরে অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই ঝটপট। 12 নম্বরের অ্যান্সার কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন। কোনটি কালেকটিভ নাউন নয়? প্রত্যেকে অ্যান্সার করেন যে কালেকটিভ নাউন নয় কোনটি। এরপরে আমরা দেখব যে প্রশ্নগুলো কেমন ধরনের প্রশ্ন আসে, সেগুলো নিয়ে হচ্ছে আমাদের মূল আলোচনা থাকবে, ঠিক আছে? এরপরের প্রশ্নগুলাই হচ্ছে মূলত আমাদের আরো ডিপ শিখতে হবে, আরো ডিপলি শিখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে কোনটি হচ্ছে কালেকটিভ নাউন নয়? প্রত্যেকে একটু অ্যান্সার করেন। 12 নাম্বার, এই তো অ্যান্সার করতেছেন, দিয়েছেন লাভ। ওকে, না, এখনকার লাভ হচ্ছে কালেকটিভ নাউন, কেননা এখনকার লাভ একজনের জন্য নয়, এখনকার লাভ অনেক জনের জন্য, এক একজনের 4-5টা করে লাভ, তাই তো? এখন তো লাভ একটা না, এখন তো লাভ 4-5টা করে, সুতরাং লাভ এখন কালেকটিভ নাউন। আচ্ছা, যাই হোক, দেখেন কি বলছে এখানে, কালেকটিভ নাউন হচ্ছে নয় কোনটি। তাহলে দেখেন কালেকটিভ নাউন কোনগুলা? নেভি ডেফিনেটলি সোলজারদের নিয়ে তৈরি হচ্ছে, তাই না? তো এখানে হচ্ছে কি, তাহলে এটা কিন্তু আপনার একটা কালেকটিভ নাউন। পাবলিক হচ্ছে কালেকটিভ নাউন। অর্কেস্ট্রা, এটা হচ্ছে কি? যে হচ্ছে বাদক, যেটা বাজায়, যারা বাদ্যযন্ত্র, বাদক দল, তাই তো? বাদক দল বলতে পারে, বাদক দল তার মানে কি? যারা হচ্ছে ওই যে একই সাথে, যারা হচ্ছে কি, যে ওই যে ইকুইপমেন্ট গুলা বাজায় যেগুলা, ঠিক আছে, এই যে হচ্ছে আপনার বাদক বাজায়, এদেরকে বলা হচ্ছে অর্কেস্ট্রা, তাই তো? আচ্ছা, আর দেখেন তাহলে এগুলো যদি সবই হচ্ছে কালেকটিভ হয়, তাহলে বাকি আছে হচ্ছে লাভ। তাহলে এটা কি? এটা হবে হচ্ছে কালেকটিভ নাউন নয়। সুতরাং এখানে বিয়ে 12 হচ্ছে সেই উত্তর। সবাই সঠিক উত্তর দিয়েছেন, রূপা, আবিদা, সাবিনা, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। এখন আসেন 13 নম্বর প্রশ্ন। কি বলছে? হোয়াট ক্লাস অফ নাউন ইজ ব্রেভেরি। হ্যাঁ, ব্রেভেরি হচ্ছে কোন নাউন, কোন ক্লাস অফ নাউন? এই যে ব্রেভেরি, এটার উত্তরটা কি হবে? কালেকটিভ, কমন, এটা ম্যাটেরিয়াল, নাকি অ্যাবস্ট্রাক্ট? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ক্লাসে আসি, পরে ফোন দিবেন।
ওকে, তাহলে এখানে কি বলছে যে হোয়াট ক্লাস অফ নাউন ইজ ব্রেভেরি। হ্যাঁ, ব্রেভেরি এটা কোন ধরনের নাউন? প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। 13 নম্বর প্রশ্নে আছি আমরা এখন। 13 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? দেখেন খুব সহজ দিয়েছেন, অ্যাবস্ট্রাক্ট দিয়েছেন পাখি। ওকে, বাকির অ্যান্সার করে ফেলেন, বাকির অ্যান্সার করে ফেলেন। উত্তর কি হবে? হ্যাঁ, এই তো সবাই সঠিক উত্তর দিচ্ছেন। দেখেন এখানে কি আছে, এই যে শেষে আর ওয়াই আছে না, আর ওয়াই যদি সাফিক্স থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? ওই যে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, রাইট? তাহলে এটার উত্তরটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা পরের প্রশ্ন দেখি কি বলছে এবার। দেখেন 14 নম্বর বলছে হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ। এখানে রবীন্দ্রনাথ কোন নাউন? একটু প্রত্যেকে এখন কমেন্ট করেন। এটা কি হচ্ছে কালেকটিভ নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন নাকি প্রপার নাউন? আর এই প্রত্যেকে কত নাম্বারের অ্যান্সার করছেন সেটার দাগ নাম্বারটা দিবেন, ঠিক আছে? 14 নাম্বারের অ্যান্সার করছেন। এখন 14 এর অ্যান্সারটা কি হবে? হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ। হ্যাঁ, সে ভাবে, সে নিজেকে রবীন্দ্রনাথ মনে করে, ঠিক আছে? আবার কি দুই একজন মাথায় লম্বা লম্বা চুল রেখে নিজেরে কবি কাজী নজরুল মনে করে, তাই না? আচ্ছা, তো এখন একটু অ্যান্সার করে ফেলেন। এখানে কি বলছে যে হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলবেন। আসল ক্লাস এবার এখান থেকেই শুরু হবে আমাদের, ঠিক আছে? এখান থেকে মূলত আমরা শুরু করব। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। বি দিয়েছেন, কমন নাউন দিয়েছেন, আচ্ছা রূপসানা। ওকে, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন যে এটার উত্তরটা কি হবে। হি হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কোন নাউন? বাকি দিয়েছেন বি। ওকে, বাকিরা অ্যান্সার করেন যে রবীন্দ্রনাথ এটা হচ্ছে কোন নাউন। বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন। বি দিয়েছেন, আচ্ছা আবিদা। মজার একটা বিষয় দেখেন, যে আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, দেখেন এখানে যে রবীন্দ্রনাথটা আছে, দেখেই মনে হচ্ছে কি, দেখেই কিন্তু মনে হইতে পারে যে এটা হচ্ছে একটা প্রপার নাউন, কারণ একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, সবকিছুই ঠিকঠাক আছে, তাই না? আচ্ছা, এবার একটা মজার একটা বিষয় দেখেন। দেখেন এই যে শুধুমাত্র এরকম থাকলেই, এই যে নাম থাকলেই দেখেই যে সেটাকে আপনি প্রপার নাউন বলবেন বা অন্য কোনো নাউন বলবেন, এটা কিন্তু পারা যাবে না। পার্টস অফ স্পিচ নির্ণয়ের ক্ষেত্রে এই জায়গাতে আপনাকে খুবই ফোকাস করতে হবে। দেখেন আমাদের ধরেন যে এই যে বাসাতে ভাড়া আছি, এইখানে হচ্ছে কি যে আগে যে বাসাতে ছিলাম সেখানে হচ্ছে কি একটা মেয়ে ছিল যাকে আমরা হচ্ছে বোন বলে ডাকতাম। কি বলে ডাকতাম? আমরা তাকে হচ্ছে বোন বলে ডাকতাম, ঠিক আছে? এখন আমার এক বন্ধু একদিন বেড়াইতে আসছে আমাদের বাসায়, এসে এই যে বোনকে মোটামুটি বোনরে পটাই ফেলাইছে, ঠিক আছে? এখন বোনরে যখন পটাই ফেলাইছে, হঠাৎ করে একদিন পার্কে দেখা। এখন সে বন্ধু আমারে বলতেছে, বন্ধু আয় তোর ভাবির সাথে পরিচয় করাই দেয় আমাদের। মাশাআল্লাহ, বোন হয়ে গেছে কি ভাবি। বোন কি হয়ে গেছে? ভাবি। বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন সেখান থেকে 5-6 দিন পরে যেয়ে দেখি যে আমার সেই বন্ধু প্রচুর মন খারাপ। বন্ধু মন খারাপ কেন? বউ ভেঙে গেছে। তা কার সাথে ভেঙে গেছে? আমার মামার সাথে ভেঙে গেছে। ও মা, তাইলে আমরা এখন তাকে কি বলে ডাকবো? বোন আর সে ভাবি নেই, এখন হয়ে গেছে কি মামি। মামার সাথে ভেঙে হয়ে গেছে মামি। ভেরি গুড। এরপরে সে মামির সাথেই, মামি পর্যন্তই ক্ষান্ত থাকলে খুবই ভালো হইতো, কিন্তু সে আসলেই মোটামুটি একটু উচ্চ বিলাসী, ঠিক আছে? এখন কি করছে দেখেন, এই যে মামার একটা চাচা আছে, মানে সমবয়সী হয় না অনেক সময়, যে এই যে মামা ভাগ্নে সমবয়সী হয়, তো দেখা যাচ্ছে মামার একটা চাচা আছে, সে আবার একই সাথে ওরা আবার সমবয়সী। সেই চাচার ঢাকা শহরে 5-6টা ফ্ল্যাট আছে। কিছুদিন পরে সেই মামি সেই মামার চাচার সাথে চলে গেছে। তার মানে মামার চাচা মানে কি আমাদের নানা, এ হয়ে গেছে কি নানি। তাহলে দেখেন এই যে এক এক সময় কিন্তু তার রূপটা বদল হচ্ছে। হ্যাঁ, সে প্রথমে ছিল আমাদের বোন, যখন বন্ধুর সাথে চলে গেছে তখন আমরা বলছি ভাবি, যখন মামার সাথে গেছে তখন মামি, যখন নানার সাথে গেছে নানি, দাদার সাথে যদি যাইতো তখন বলতাম দাদি, চাচার সাথে যদি যাইতো তখন বলতাম চাচি। হ্যাঁ, এভাবে হচ্ছে কি দেখেন, যার সাথে চলে যাইতো আমরা তখন এক একটা নাম দিতাম, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে ঠিক এরকমই পার্টস অফ স্পিচ গুলা ঠিক এরকমই রূপ চেঞ্জ করতে পারে, ঠিক আছে? এরা এরকমই, এরা দেখেন যে এখানে এদের হচ্ছে মূলত কি একই রকম থাকতে বা সুখে থাকতে ভূতে গিলায়, ঠিক আছে? এদের হচ্ছে কি সুখে থাকতে ভূতে গিলায়। এই জন্য এখানে দেখতে হবে যে এই পার্টস অফ স্পিচ গুলো কার সাথে যাচ্ছে, কোথায় বসতেছে। দ্যাটস মিন এখানে হচ্ছে কি এগুলা কিন্তু কি হইতে পারে? ট্রান্সফার হইতে পারে, ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ নাউনের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন দেখেন বাক্যের এক এক জায়গায় বসে সে কিন্তু এক একজনের সাথে বসে এক এক রকম নাম সে গ্রহণ করতে পারে। যেরকম দেখেন এটা হইতে পারতো কি, হওয়ার কথা ছিল প্রপার নাউন, কিন্তু প্রপার নাউন না হয়ে গেছে কি কমন নাউন। এখন এইগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি খুব শর্ট টেকনিকে, আসেন সেইগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? সেগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি।
এটা নির্ণয় খুবই সহজ, আপনি জাস্ট একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি PAMC এটা হইতে পারে সি। ঠিক আছে, পাম সি, সি এইভাবে মনে রাখবেন যে পাম দিচ্ছ সি। হ্যাঁ, এইভাবে মনে রাখতে পারেন। এই পিতে হচ্ছে, দেখেন এই পিতে উপরে লিখি যে হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। এ থেকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এম থেকে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর এই যে হচ্ছে সি থেকে কালেকটিভ নাউন। ঠিক আছে, এইগুলা দেখেন এইগুলা পরিবর্তন হয়ে কি, এদের তো সুখে থাকতে ভূতে কিলাই, তো এইগুলা পরিবর্তন হয়ে কি হইতে পারে, এ হইতে পারে হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তাহলে কখন আমরা এগুলাকে কমন নাউন বলবো, দেখেন এই পামসিকে আমরা কখন কমন নাউন বলবো, দেখেন যখন এগুলার আগে আর্টিকেল বসবে, অথবা যদি কোনো সংখ্যা বসে, যদি কোনো সংখ্যা বসে, অথবা যদি এই নাউনগুলোর সাথে এস বা এর যুক্ত হয়ে সেগুলা প্লুরাল করা হয়, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় হচ্ছে কমন নাউন। তখন সেটা কি, তখন সেটা হয়ে যাইতে পারে হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তখন সেটা কি হইতে পারে, তখন সেটা হইতে পারে হচ্ছে কমন নাউন। ওকে, এবং একই সাথে আমরা একটু মনে রাখবো যে প্রপার নাউনের ক্ষেত্রে যে যদি বলে যে তার মতো, কারোর মতো, সাদৃশ্য যদি বুঝায়, নির্দিষ্ট ব্যক্তিকে না বুঝে, তখনও সেটা হয়ে যাবে কি কমন নাউন। ক্লিয়ার না? এইটুকু কি ক্লিয়ার আমার কথা? জাস্ট আপনি এটুকু মনে রাখেন যে পাম সি বিকামস টু সি, তার মানে কি যে এখানে হচ্ছে প্রপার নাউন বিকাম টু কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস টু কমন নাউন। এগুলো কি, এগুলো হচ্ছে কি সুখে থাকতে ভূতে কিলাই বলে এদের রূপে পরিবর্তন করে এরা। ঠিক আছে, ঠিক আছে, এখন আসেন জাস্ট এটুকু আপনি এখানে মনে রাখেন। রাখার পরে এখন আমরা একটু দেখি, যেমন এখানে একটা যদি সিম্পল উদাহরণ দেয়, দেখেন he is সাকিব। দেখেন সাকিব, ঠিক আছে, হি ইজ এ সাকিব আল হাসান। ঠিক আছে, দেখেন হি থিংস হি ইজ এ সাকিব আল হাসান। এই যদি মনে করে এরকম যে সে মনে করে যে সে হচ্ছে কি একজন সাকিব আল হাসান, তাহলে সে কি একজন সাকিব আল? হ্যাঁ, দেখেন হি থিংস হি ইজ সাকিব আল হাসান। ঠিক আছে, হি ইজ সাকিব আল হাসান। এখন দেখেন এই যে সাকিব, যে সে মনে করে যে সে সাকিব, আসলে কি সে সাকিব না, সাকিবের মতো। এরপরে যদি আমরা বলি, দেখেন এই যে প্রশ্নগুলো আমরা সলভ করতেছিলাম, যে এইখানে যে দেখেন হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, এই যে দেখেন বলছে, আবার এখানে রবীন্দ্রনাথ বোঝাচ্ছে। এ রবীন্দ্রনাথ, সে কি রবীন্দ্রনাথ না, রবীন্দ্রনাথের মতো সে নিজেকে মনে করে, তাহলে সেটা হয়ে যাবে কি কমন নাউন। এই ধরনের যে প্রশ্নগুলো আরো আসে, দেখেন কি বলছে যে নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। বাইরন হচ্ছে কি ইংলিশের হচ্ছে কি বিদ্রোহী কবি। তো দেখেন আমরা বলি যে হচ্ছে নজরুল আমাদের দেশের বাইরন, তার মানে কি তুলনা করা হচ্ছে কার সাথে, বাইরনের সাথে। তাহলে দেখেন এই যে বাইরনটা কি, সে তো আর বাইরন না, আগে আর্টিকেল বসছে, আবার দেখেন বাইরন, তাহলে বাইরনটা হয়ে যাচ্ছে কি এই যে তার মতো, যদি এরকম বোঝায়, তখন এই বাইরন বড় হাতের দিয়ে শুরু হওয়া সত্ত্বেও, নাম থাকা সত্ত্বেও, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে হচ্ছে একটা কমন নাউন। ঠিক আছে, এরপরে যদি আমরা বলি, দেখেন এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার। দেখেন আমরা বলছি কি এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার। দেখেন এখানে যদি নিউটনের নিচে দাগ থাকে, তাহলে এটা কোন নাউন হবে, একটু প্রত্যেকে কমেন্ট করে ফেলেন। এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার, যে নিউটন কি প্রতি বছর বছর জন্মে না, বা প্রতি বছর জন্মে না। ঠিক আছে, একটু কমেন্ট করে ফেলেন, তাহলে এখানে নিউটনটা কি হবে, কোন ধরনের নাউন হবে। এই একটা জায়গা থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে। তার মানে পাম সি বিকামস টু সি, ট্রান্সফরমেশন অফ নাউন থেকে কিন্তু আপনার একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে বেসিক জায়গাটা আমাদের ক্লিয়ার ছিল। এরপর আমরা দেখতেছি হচ্ছে মানে নাউনটা পরিবর্তন হইতে পারে, নিজের যে রূপ সেই রূপ সে আর থাকতে চায় না, সে কি সুখে থাকতে ভূতে গেলাই বলে সে রূপের পরিবর্তন করতে পারে। ঠিক আছে, তাহলে সে কিন্তু কমন নাউন হইতে পারে। কোন কোন নাউন গুলো কমন নাউন হইতে পারে সেগুলো কিন্তু আমরা দেখতেছি। ঠিক আছে, হ্যাঁ এই তো সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে এটা কি নিউটন হবে হচ্ছে কি কমন নাউন, কারণ কি নিউটন হওয়ার কথা ছিল প্রপার নাউন, কিন্তু এখানে সরাসরি নিউটনকে না বুঝিয়ে তার আগে একটা আর্টিকেল বসিয়ে কি বোঝানো হচ্ছে যে নিউটন প্রতি বছর জন্মে না, তার মানে কি যে নিউটনের মতো কেউ প্রতি বছর জন্মে না। সুতরাং এই যে সাদৃশ্য বোঝাচ্ছে বা তার মতো বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে কি কমন হয়ে যাচ্ছে। ওকে, 15 নম্বর প্রশ্ন আমরা দেখি। 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর কি বলছে, দেখেন হি বট অ্যান আয়রন। দারুণ একটা প্রশ্ন, কি বলছে দেখেন হি বট অ্যান আয়রন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আয়রন, লোহা। ঠিক আছে, এটা একটু কমেন্ট করে ফেলেন যে কোন নাউন। এইটা একটু আপনারা প্রত্যেকে কমেন্ট করে ফেলেন, এটা কোন নাউন হবে। একটু কমেন্ট করে ফেলেন যে এটা কোন নাউন হবে।
16 নম্বরে অ্যান্সার করে ফেলেন প্রত্যেকেই। 16 নাম্বার, প্রত্যেকেই 16 নম্বরের অ্যান্সার করে ফেলেন। 16 নম্বরের অ্যান্সার কি হবে? হি বট অ্যান আয়রন। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এটার উত্তরটা কি হবে। ষোলোর উত্তর কি হবে? দেখছেন যে এতক্ষণ হচ্ছে আমরা দেখেই দেখেই অ্যান্সার করতেছিলাম, কিন্তু এখন অ্যান্সার করতে গেলে একটু ভেবে চিন্তে অ্যান্সার করতে হচ্ছে। এইটাই হচ্ছে পড়া। যখন আপনি এই ভেবে চিন্তে অ্যান্সার করবেন এবং সঠিক উত্তরটা বের করতে পারবেন, এবং এইটা যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন, এটার উপর যখন আপনি পরীক্ষা দিবেন, তখন দেখবেন যে আর কনফিউশন নাই। তার মানে কি আপনি এইটুকু বুঝছেন যে দেখেই আমি বলতে পারবো না যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কমন নাউন, এটা কোন ধরনের নাউন, বা এটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে দেখেন আয়রনটা হওয়ার কথা ছিল কি? আয়রন হওয়ার কথা ছিল হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা যদি বলি দেখেন আয়রন, ঠিক আছে, তাহলে শুধু আয়রন হচ্ছে কি লোহা, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যদি আমরা বলি দেখেন হি বট অ্যান আয়রন, ঠিক আছে, সে একটা আয়রন কিনেছে, এই যে দেখেন এর আগে একটা আর্টিকেল বসছে না, অ্যান আয়রন, তাহলে এটা হবে কি? এটা হবে হচ্ছে যে ইস্ত্রি যে মেশিনটা আছে না, সেগুলোকে বোঝায়। ঠিক আছে, আবার যদি বলি দেখেন হি ওয়াজ পুট ইন আয়রনস, দেখেন এই যে হচ্ছে আয়রনস মানে কি? সে শেকল পরিহিত। ঠিক আছে, শেকল পরিহিত ছিল। তাহলে এখানে দেখেন কি, এই যে হচ্ছে আয়রনস বলছি, এর সাথে কি আমরা একটা এস বা ইয়ের যোগ করে দিচ্ছি না, এই যে প্লুরাল করতেছি, তখন এটা আবার বলছি কি শেকল, তাই তো, শেকল। তখন এটা আবার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে কি কমন নাউন। কমন নাউন, কারণ শেকল তৈরি হয় কি দিয়ে? শেকল তৈরি হয় আয়রন থেকে। আয়রন মেশিন তৈরি হচ্ছে কি দিয়ে? এই যে লোহা থেকে। তাহলে এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, আর এগুলো যেগুলো উৎপাদন হচ্ছে সেগুলো কি? সেগুলো হচ্ছে কমন নাউন। এবং যখন একটু লক্ষ্য রাখবেন আয়রনস আছে নাকি অ্যান আয়রন আছে। ঠিক আছে, তাহলে এখানে আছে কি অ্যান আয়রন না, সুতরাং এটার উত্তরটা তাহলে কি হবে? কমন নাউন হবে 16। ওকে, আচ্ছা, এরপরে আসেন 17 নম্বর প্রশ্ন। ও আচ্ছা, এখানে হচ্ছে আপনারা জানেন যে আমাদের হচ্ছে আমাদের সফলতার ষষ্ঠ বছর এটা, মানে ষষ্ঠতম ব্যাচ শুরু হচ্ছে, পঞ্চম বছর শেষ হয়েছে, যেটা সেকেন্ড টাইম এবং থার্ড টাইমে আমাদের যে ব্যাচটা আছে অনলাইন ব্যাচ, এই ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে হচ্ছে আগামী 25শে জুলাই থেকে। 25শে জুলাই থেকে হচ্ছে এই ব্যাচের ক্লাস শুরু হবে, এবং এই ব্যাচটা চলবে হচ্ছে 26, দেখেন 2026 সালের নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। ঠিক আছে, নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে এই ব্যাচ কন্টিনিউয়াসলি থাকবে, কন্টিনিউ থাকবে। এবং এখানে আপনার কি পাবেন? প্রতিদিনই ক্লাস থাকে, কারণ এখানে 5টা সাবজেক্টেরই ক্লাস হয়, প্রতিটি টপিকের ওপর পরীক্ষা থাকবে, যে ক্লাস শেষ হবে সে টপিকের উপরে আবার পরীক্ষা। একই সাথে হচ্ছে প্রতি শুক্রবার মডেল টেস্ট পরীক্ষা, প্রতিটি ক্লাসের আপনারা রেকর্ডিং পাবেন, ক্লাস শেষে রেকর্ড থেকে যাবে। আর আমাদের যে ভর্তি গাইডটা আছে, সাইব নার্সিং ভর্তি গাইড, যেখান থেকে বাংলাদেশের একমাত্র বই, আপনারা প্রত্যেকেই জানেন যে হুবহু বইয়ের ছবি তুলে দেওয়া, যে 80% প্রশ্ন যে কমন, হুবহু বইয়ের ছবি তুলে দেওয়া আছে যে এত পেজ থেকে এই প্রশ্ন কমন আসছে, হুইচ ইজ ওয়ান। ঠিক আছে, হুইচ ইজ দ্য অনলি ওয়ান বুক। হ্যাঁ, এই বইটা কিন্তু আপনারা একদম ফ্রি পাবেন, এটা কিন্তু একদম হচ্ছে আপনার মেইন বুক বেস তৈরি করা। আচ্ছা, এই হচ্ছে আপনার টোটাল ফিচার, এবং এই বই ফ্রি সহ আপনাদের কোর্স ফি হচ্ছে 3500 টাকা। কিন্তু আপনারা হচ্ছে এই 20 তারিখের আগে ভর্তি হলে, 20 তারিখের আগে ভর্তি হলে হচ্ছে আপনারা 2500 টাকা উপরে ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুতই ভর্তি হয়ে যায়। ওকে, আমরা পরের প্রশ্ন চলে আসি। কি বলছে দেখেন, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। এখানে হচ্ছে নেইলটি কোন শব্দটি কোন প্রকারের নাউন? প্রত্যেকে একটু অ্যান্সার করেন, প্রত্যেকে একটু অ্যান্সার করেন। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, 17 নম্বরের অ্যান্সার প্রত্যেকে ঝটপট করে ফেলেন, প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন যে উত্তরটা কি হবে। তাহলে আশা করছি যে আপনি বুঝতেছেন। এরপরেও দেখেন নাউন থেকে আরো এক ধাপ প্রশ্ন আসে। এইভাবে যখন কত ধরনের প্রশ্ন আসতে পারে নাউন থেকে, তাহলে নাউন থেকে যদি একটা প্রশ্ন আপনাকে করা হয়, তাহলে আপনার আগে মাথায় কি আসবে? নাউন থেকে 3 ধরনের বা 4 ধরনের প্রশ্ন হয়, তাহলে আপনি একটু প্রশ্নটা দেখেই বুঝতে পারবেন যে এটা কোন ক্যাটাগরি থেকে প্রশ্নটা করছে। তাহলে প্রশ্ন যিনিই করুক, যেখান থেকেই করুক, আপনি সঠিক অ্যান্সার করতে পারবেন, কারণ যেদিক থেকে আসুক আপনি কিন্তু জানেন যে ঘুরে ফিরে বড়তল, মানে উত্তর এইটাই হবে, তাই তো? তাহলে এইটাই হচ্ছে আপনার পড়ার স্ট্র্যাটেজিটা যেন এরকম থাকে। তো এই যে আপনারা বিভিন্ন জায়গায় পড়তেছেন, বিভিন্ন জায়গায় যে ক্লাসগুলো দেখছেন, তো আমি আশা করছি যে আপনি ডিফারেন্ট কিছু শিখতে পারছেন, এবং আপনার পড়ার স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা এবং আপনি কোন ধারাবাহিকতা করছেন এটাও আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে দেখেন এখানে কি বলছে, ড্রাইভ দ্য নেইল, অর্থাৎ কি নেইল হচ্ছে প্রেক, তাই না, পেরেক। তো দেখেন এখানে কি বলছে যে কি পেরেকটা হচ্ছে টেবিলের মধ্যে গাঁথার কথা বলা হচ্ছে। তাহলে দেখেন পেরেক তৈরি হচ্ছে কি দিয়ে? লোহা দিয়ে, তাই না, আয়রন দিয়ে। তাহলে আয়রন হচ্ছে লোহা, লোহা যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর এই যে হচ্ছে নেইল, নেইলটা হচ্ছে কি কমন নাউন। ঠিক আছে,
ড্রাইভ দ্য নেল ইনটু দ্য টেবল, যেটা তৈরি হচ্ছে আবার এর আগে দেখেন একটা আর্টিকেল আছে। ওকে, 17 তলে বি দিয়েছেন রূপসানা, ভেরি গুড। এরপরের প্রশ্ন চলে আসি আমরা 17 নম্বর। ও 16 ডাবল চলে আসছে। দেখেন কি বলছে, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। আবার ওইখানে কি ছিল দেখেন, যে হচ্ছে কি যে ওই যে আমাদের হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের আগে যদি হচ্ছে কি থাকে আর্টিকেল থাকে এন্ড এগুলো যদি কোনোটা বসে সেই ক্ষেত্রে সেটা আবার কমন নাউন হয়ে যায়, বিকামস টু কমন নাউন। আবার দেখেন এখানে কি বলছে, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, হিয়ার পাবলিক। এইবার দেখেন প্রশ্নটা আপনি কিভাবে ধরবেন, দেখেন বলছে পাবলিক, তাহলে কি পাবলিকে চলে আসবেন, প্রথমে আসবেন পাবলিক। এইবার আপনি চিন্তা করবেন যে পাবলিকটা কোন নাউন ছিল, আগে চিন্তা করেন পাবলিক কোন নাউন ছিল, পাবলিক ছিল কি কালেকটিভ নাউন। এখন আসেন যে পাবলিক যদি কালেকটিভ নাউন হয় তাইলে পাবলিকের আগে কিছু আছে কিনা, হ্যাঁ এইখানে আমরা দেখলাম কি, এইখানে দেখলাম একটা সংখ্যা আছে। এখন আমরা চলে গেলাম বিকামস টু কমন নাউন যেটা হইতে পারে, তাহলে আমরা একটু এখানে দেখছিলাম না যে পাম সি এর আগে যদি আর্টিকেল বসে অথবা যদি তার আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসে অথবা ওই শব্দটা দ্বারা যদি কোনো সাদৃশ্য বোঝায় বা কারোর সাথে তুলনা করে অথবা ওর সাথে যদি এস বাই এস বসে, তাহলে পাবলিকের আগে যখন সংখ্যা বসছে 20, তাহলে সেটা নির্দ্বিধায় পাবলিকটার কালেকটিভ না থেকে তখন কি হয়ে যাবে, তখন হচ্ছে কমন নাউন হয়ে যাবে। এই জন্য ভাইয়া আপা কার সাথে যাচ্ছে এটা আগে নির্ণয় করতে হবে। আপা যদি ভাইয়ের সাথে যায় ভাবি, নানার সাথে গেলে নানি, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। এই যে প্রশ্ন আপনারা অ্যান্সার করতে পারতেছেন দেখেই বুঝতেছেন যে উত্তর কি হবে, এইভাবেই ধরবেন। আচ্ছা দেখি পরের প্রশ্নটা আমরা একটু দেখি। 17 নম্বর প্রশ্ন দেখেন কি বলছে, দ্য মাদার ইন হার অ্যারোস এট দ্য সাইট অফ দ্য পোর বয়। হ্যাঁ, গরিব বালকটিকে দেখে তার মধ্যে হচ্ছে কি মাতৃত্ব জেগে উঠলো। তাহলে এখানে মাদারটা বলছে মাদার, মাদার হচ্ছে কি এখানে কোন ধরনের নাউন, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন। প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন যে এখানে হচ্ছে 17 নম্বরের অ্যান্সার কি হবে। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে যে আপনি কিভাবে করতেছেন এবং কিভাবে আপনাকে পড়তে হবে। এরপরে আমরা যে যে প্রশ্নগুলো আপনাদের আসছে, নিয়োগ পরীক্ষাতে বলেন, ভর্তি পরীক্ষাতে বলেন, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বলেন, যে কোনো পরীক্ষাতে আপনার যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবো এই টপিক থেকে যে প্রশ্নগুলো এই ধরনের আসছে, আমি এইভাবে পড়ছি, এইভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে আমি অ্যান্সার করতে পারবো। এটাই হবে হচ্ছে আপনার পড়া, ঠিক আছে? তাহলে দেখেন কি বলছে 17 নম্বর প্রশ্ন কি, দ্য মাদার ইন হার অ্যারোস এট দ্য সাইট অফ দ্য পোর বয়। তাহলে এখানে 17 এর অ্যান্সার কি হবে, বাকি দিয়েছেন হচ্ছে বি দিয়েছেন, আচ্ছা কমন দিয়েছেন। মজার একটা বিষয় দেখেন, মজার একটা বিষয় দেখেন, এই যে মাদার কমন দিচ্ছেন। এখন জায়গা কিন্তু আমরা ছেড়ে আসিনি, জায়গা কিন্তু আমরা ছেড়ে আসিনি। এখানে কি করছিলাম, যে আমরা এখানে পড়ছিলাম হচ্ছে যে এইগুলো সবই কমন নাউন হইতে পারে। কমন নাউন বলতে হচ্ছে ভাইয়া মুরব্বি স্টপ, আপনারা যখন ট্রান্সফার হয়ে আমার এখানে আইতে পারবেন তাইলে আমি কেন আর আমার জায়গায় বসে থাকবো, তখন কমন কয় যে আমি কিন্তু তাইলে অ্যাবস্ট্রাক্ট হইতে পারি। এখন দেখেন এই কমন নাউন বিকামস টু অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হইতে পারে। কখন হবে, যখন সেটা দ্বারা সমগ্রকে না বুঝিয়ে যখন কি ইনার কোনো ধরনের হচ্ছে ইনার সাইটের কোনো ধরনের গুণ বুঝাবে, ঠিক আছে, অভ্যন্তরীণ কোনো গুণকে বুঝায়। এখন আসেন এই প্রশ্ন তাহলে কি বলছে, এবং দেখেন কি বলছে এখানে, তাইলে দ্য মাদার অ্যারোস ইন হার, কি বলছে দেখেন, দ্য মাদার অ্যারোস ইন হার এট দ্য সাইট অফ দ্য পোর বয়, ঠিক আছে? এই যে দ্য মাদার, ঠিক আছে, কাকে দেখে, এই যে বালকটিকে দেখে, গরিব বালকটিকে দেখে তার মধ্যে মাতৃত্বটা জেগে উঠলো। এই যে মাতৃত্ব, এটা কি আপনি দেখতে পান, দেখতে পান না, তাহলে মাতৃত্ব কি হয়ে যাবে, মাদার হয়ে যা হওয়ার কথা ছিল হচ্ছে কমন, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, মাদার হয়ে যাচ্ছে এখানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছেন তাহলে প্রশ্ন কোন কোন ভাবে আইতে পারে, ঠিক আছে? ক্লিয়ার কি? দেখেন আমি যদি একটা লিখি, চেক দ্য বেস্ট ইন ইউ, এই যে বেস্ট মানে হচ্ছে কি পশু, ঠিক আছে, পশু। এখন বলছে দেখেন চেক দ্য বেস্ট ইন ইউ, তোমার ভিতরের যে পশুত্ব আছে সেটাকে তুমি দমন করো, সেটাকে কি করো, চেক দাও, ঠিক আছে, কন্ট্রোল করো। তার মানে কি, যে বর্তমানে যা অবস্থা, মানুষ পশুর থেকেও খারাপ হয়ে গেছে, তাই না? মানুষ মানুষকে কিভাবে নৃশংসভাবে হত্যা করতেছে এগুলো তো আমরা দেখতেইছি। তো এখানে কি বলছে দেখেন, চেক দ্য বেস্ট ইন ইউ, তোমার ভিতরের যে পশুত্ব, ভিতরের পশুত্ব কি দেখা যায়, দেখা যায় না, এটা ধরা যায় না সহজে। অথচ যদি আমরা শুধু বলতাম যে পশু, সেটা যে কোনো ধরনের পশু হইতো, কমন হইতো, কিন্তু কমন নাউন বিকামস টু আগে আর্টিকেল বসে কি হয়ে যাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তাহলে এখানে বেসটা কি পশুত্ব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার না ডিয়ার লার্নার্স, আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে দেখেন ক্লিয়ার তো এই জায়গাতে। তাইলে আমরা দেখলাম যে পামসি শুধুমাত্র ওইগুলো যে কমন নাউন হয় তা না, কমন নাউন নিজেও কিন্তু সে তার জায়গা পরিবর্তন করে, যে সবাই আমার জায়গাতে আসবে আমিও পরিবর্তন করি, ঠিক আছে, কিন্তু পরিবর্তন করতে পারে, ঠিক আছে, ওকে।
এরপরে প্রশ্ন চলে আসি, আমরা দেখি কোন ধরনের প্রশ্ন আসছে। আচ্ছা, আর একই সাথে হচ্ছে আমাদের আরো একটা ব্যাচ আছে, আপনারা প্রত্যেকে জানেন যে নার্স ও মিডওয়াইফ নিয়োগ প্রস্তুতি স্পেশাল ব্যাচ 2025-এর ব্যাচ, যেখানে আমাদের কিন্তু 80টা লাইভ ক্লাস থাকবে, 80টা লাইভ পরীক্ষা থাকবে, লেকচার শিট পাবেন একদম পিডিএফ ফ্রি উইদেন। আমরা এর মধ্যে আমরা হচ্ছে খুব দ্রুতই কাজ করছি ইনশাল্লাহ, এর মধ্যে আপনাদের নিয়োগ প্রস্তুতির যে বই এটা বের হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বুক হবে, কারণ প্রত্যেকটা বই সম্পর্কে আপনারা ইতিমধ্যে দেখছেন। আমরা কথায় নাই কাজে বিশ্বাসী, সোজা হিসাব। আপনি দেখে নিবেন, পড়বেন, টাকা দিয়ে বই কিনবেন, প্রত্যেকটা জিনিস আপনি দেখে নিবেন, বুঝে নিবেন, এটাই হচ্ছে আমাদের টার্গেট। এরপর কি ক্লাস রেকর্ডিং থাকবে, প্রতি শুক্রবার মডেল টেস্ট হবে, পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে 20টা, কোর্স ফি মাত্র 750 টাকা। এই কোর্স ফি মাত্র 750 টাকা। এই ব্যাচটা আমাদের 25 জুলাই থেকে শুরু হবে, এটাও কিন্তু হচ্ছে 25 জুলাই হচ্ছে এটার ওরিয়েন্টেশন হবে, এবং এটা চলবে হচ্ছে 4 মাস। 4 মাসে আমরা টোটাল কোর্সটাই কমপ্লিট করবো, প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করবো। এরপরে যতদিন পরীক্ষা না হবে, আবার নতুন ব্যাচ আসলে এই ব্যাচের স্টুডেন্টরা ওই ব্যাচটাও ফ্রি পাবে। বুঝতে পারছেন? যে দেখেন, এই ব্যাচে আপনি ভর্তি হলেন, হওয়ার পরে যেমন আমাদের আগের ব্যাচের স্টুডেন্টরা এই ব্যাচে কিন্তু ফ্রি অ্যাক্সেস করবে। আবার যারা এই ব্যাচে ভর্তি হলেন, আপনার কোর্স শেষ হইলো, আবার দেখা যাচ্ছে পরীক্ষা লেটে হচ্ছে, পরীক্ষার ডেট লেটে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরো সময় ফ্রিতেই আপনি আবার পরবর্তী কোর্সে ফ্রিলি জয়েন হতে পারবেন, এবং সেখানে পরীক্ষা ক্লাস সবগুলো আপনি অ্যাটেন্ড করতে পারবেন। ঠিক আছে? সুতরাং একটা ব্যাচে ভর্তি হয়ে যতদিন পরীক্ষা নিয়ে দিবেন ততদিন আপনি হচ্ছে একের পর এক কন্টিনিউ করতে থাকবেন, এবং আমরা এগুলো শেষে আবার হচ্ছে কি এখানে হচ্ছে পূর্ণাঙ্গ আমরা হচ্ছে বিভিন্ন সাজেশন ক্লাস এগুলো রাখবো। ওকে, এরপরের আমরা প্রশ্নে চলে আসি। কি বলছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি। ঠিক আছে, মানি কোন ধরনের নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, আনকাউন্টেবল নাকি কাউন্টেবল নাউন। এই যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল থেকে একটা প্রশ্ন আসে, সুতরাং কাউন্টেবল এবং আনকাউন্টেবল গুলো খুব ভালোভাবে আপনার হচ্ছে কমপ্লিট করবেন। কোর্স ফি আর একটু কম, 750 টাকা কি 2500 টাকা, কোন কোর্সের কথা বলছেন সেটা একটু জানেন। এখানে আমরা কোনো কোর্সেই আমরা প্রাইস বেশি রাখিনি, একদম ফিক্সড, কেন ওই ব্যাচে বই ফ্রি থাকবে, ওটার প্রাইস হচ্ছে 2025 টাকা, এবং ওখানে একদম 26 সাল পর্যন্ত ক্লাস করতে হবে অ্যাডমিশন ব্যাচে। এই ব্যাচটা অনলি হচ্ছে আপনি মাসে 200 টাকা করে, দেখেন 4 দুনো 800 টাকা হয়, সেখানে 750 টাকা, 200 টাকা করে যদি আপনি এখনো যদি বলেন যে কম, এটাও কোনো আহামরি কোর্স ফি না, একদম যেন আপনারা প্রত্যেকেই জব প্রিপারেশনটা নিতে পারেন, এই জন্য আমাদের সব থেকে কম কোর্স হচ্ছে 750। বাকি সবগুলো কোর্সের সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, সো এগুলো একদম ফিক্সড মানে কোর্স ফি, এবং অলরেডি এগুলোতে ইনভলভ হয়ে যাচ্ছে সবাই, সো এখানে খুব বেশি না আহামরি। ঠিক আছে, প্রত্যেকে একটু কমেন্ট করেন যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি। এই জায়গা থেকে অনেক সময় কিন্তু একটা পরীক্ষাতে প্রশ্ন আসে, 18 নম্বর প্রশ্ন একটু একটু করে ফেলেন। ঠিক আছে, একই সাথে আমরা যে আগের গুলো শেষ করতেছিলাম সেখান থেকেও দুই একটা প্রশ্ন দেওয়া উচিত আপনাদের, আমি দিচ্ছি, এটা আগে শেষ করেন। না, 750-এর নিচে আসলে কোর্স ফি হবে না, 750 টাকা এটা হামরি কোর্স ফি না 4 মাসের জন্য, অনলি 200 টাকা করে দিলেও 800 টাকা হয়ে যায়। ওকে, ডি দিয়েছেন, মানি হচ্ছে কাউন্টেবল দিয়েছেন, বাকি দিয়েছেন সি আনকাউন্টেবল। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। দেখেন, এই যে হচ্ছে আনকাউন্টেবল নাকি এটা হচ্ছে কাউন্টেবল, দেখেন মানি, মানি অর্থ কি হচ্ছে অর্থ, অর্থ কিন্তু গোনা যায় না, কিন্তু এগুলার যে ইউনিটগুলো আছে, আমি যদি বলি টাকা, আমরা টাকা গুনতে পারি, আমি যদি বলি যদি বলি হচ্ছে রুপি, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা গুনতে পারি, আমরা যদি বলি ডলার, ঠিক আছে, এগুলা কিন্তু আমরা হচ্ছে গুনতে পারি। এই ডলার, টাকা, রুপি, ঠিক আছে, রিঙ্গিট, এগুলা কিন্তু গোনা যায়, কিন্তু মানে কিন্তু গোনা যায় না, সুতরাং এটা হবে কি সি উত্তর, আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আবার দেখেন ওই যে আগের যে প্রশ্নগুলো আমরা একটা দেখতেছিলাম, এই কাউন্টেবল আনকাউন্টেবল গুলো একটা বড় লিস্ট করা আছে সুন্দর করে, ওগুলা দেখলে একবার আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমি বলি যে দেখেন টাইম, টাইম টাইম বলেন তো হচ্ছে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, একটু কমেন্ট করে ফেলেন তো, টাইম কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, টাইম কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন, প্রত্যেকে ঝটপট অ্যান্সার করে ফেলেন। প্রত্যেকটা ক্লাস যদি আপনি এইভাবে ধরে ধরে পড়েন, ইনশাল্লাহ আপনার আপনার কোন ধরনের প্রশ্নগুলো আসবে, আপনি প্রত্যেকটা টপিক এইভাবে অ্যানালাইসিস করে পড়বেন, আপনার প্রশ্ন যিনি করুক যেখান থেকে করুক আপনি কমন পাবেন ইনশাল্লাহ, আপনি 100% কমন পাবেন, কোনো চাপ নেই। প্রত্যেকটা টপিক এভাবে বুঝে বুঝে শেষ করে ফেলবেন প্রশ্ন সহ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি, মানি হচ্ছে কোন নাউন, প্রত্যেকে একটু কমেন্ট করেন যে কোন নাউন হবে, এটা কাউন্টেবল হবে নাকি আনকাউন্টেবল হবে, প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন, এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি এবং টাইম, তাহলে টাইমটা হচ্ছে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। হ্যাঁ, তাহলে সময়ও কিন্তু আমরা গুনতে পারি না, কিন্তু আমরা ওগুলোর যে ইউনিটগুলো আছে সেকেন্ড, আওয়ার, মিনিট, এগুলা কিন্তু আবার কাউন্টেবল, এইগুলা কিন্তু আমরা গুনি, সুতরাং টাইমটা হচ্ছে কি, টাইম হচ্ছে আনকাউন্টেবল। ঠিক আছে,
তাহলে এইগুলো হচ্ছে এই ধরনের প্রশ্ন থাকে। আবার দেখেন একটা প্রশ্ন আসে আগের যে প্রশ্নগুলা যেটা লিখতেছিলাম, আওয়ার ক্লাস consist our class consists of 10 পাবলিক। এই যে দেখেন পাবলিক যেটা আসছে এটা কোন ধরনের হচ্ছে আপনার নাউন, কোন প্রকারের নাউন। আবার দেখেন there are 10 classes in our স্কুল। দেখেন এইখানে এই যে ক্লাসেস, হ্যাঁ এই যে ক্লাসেস, এখানে ক্লাসেসটা হচ্ছে আবার কোন ধরনের নাউন, এইগুলো কিন্তু একই সাথে একটু মনে রাখবেন। দেখেন এই যে আগে সংখ্যাবাচক আছে 10 এর, এটা হচ্ছে কমন হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখেন কি আছে এইখানে, এই যে ক্লাস ছিল কি কালেকটিভ ছিল, কালেকটিভের আগে যদি হচ্ছে কি এই যে 10 বসে অথবা এস বাই এস যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা হচ্ছে কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। এই জায়গাগুলো একটু মনে রাখেন, এইগুলো জাস্ট একবার আপনি এখনই মনে রাখবেন, এখনই প্র্যাকটিস করবেন, আর জীবনও ভুলবেন না। প্র্যাকটিস করুন, পরীক্ষা দিবেন, এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে, আমরা 19 নম্বর প্রশ্ন চলে আসি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? ঠিক আছে, এই যে ফান, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একটু কমেন্ট করে ফেলেন যে ফান কোন ধরনের নাউন। ফান কি গণনা করা যায়? মজা যায় না, তাহলে সেটা হবে কি, সেটা 100% এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে ডি। ওকে, আচ্ছা, সহজ প্রশ্ন ছিল। এরপর আমরা চলে আসি হচ্ছে এই যে একটা দারুণ প্রশ্ন আসছে, কি বলছে, হি কিপ দ্য ফাস্ট ফর এ উইক। ঠিক আছে, হি কিপ দ্য ফাস্ট ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে না খেয়ে আছে বা রোজা আছে। ঠিক আছে, সে এক সপ্তাহ ধরে না খেয়ে আছে বা রোজা আছে। এইখানে হচ্ছে ফাস্ট, ঠিক আছে, উপোস থাকা, এটা হচ্ছে কোন ধরনের নাউন? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলেন, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? প্রত্যেকেই ঝটপট একটু কমেন্ট করে ফেলেন, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? প্রত্যেকেই। এই যে কিপ দ্য ফাস্ট ফর এ উইক, এক সপ্তাহের জন্য রোজা রাখো বা এক সপ্তাহ ধরে রোজা রাখো, এখানে ফাস্ট উপোস থাকা বা রোজা থাকা, ঠিক আছে, উপোস থাকাই, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? প্রত্যেকে একটু কমেন্ট করেন তো দেখি, এটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? 20 দিছেন হচ্ছে এ, নাউন দিছেন। আচ্ছা, বাকিরা একটু অ্যান্সার করে ফেলেন ঝটপট। মজার একটা বিষয় দেখেন, আরো একটা জায়গা থেকে প্রশ্ন আসে কিন্তু, এটারে বলা হচ্ছে পজিশন অফ নাউন। যেমন দেখেন এই যে হচ্ছে কিপ দ্য ফাস্ট, হ্যাঁ, কিপ দ্য ফাস্ট ফর এ উইক, এই যে এক সপ্তাহ ধরে হচ্ছে কি রোজা রাখা বা উপোস থাকা, যেটা হচ্ছে ভার্ব হওয়ার কথা ছিল কিন্তু নাউন হচ্ছে, কারণ কি এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, দেখেন প্যাড, পিএডি যোগ W4 W3 W2 W1 পিএডি, এরপরে হচ্ছে কি প্লাস PAVC, ঠিক আছে। এগুলার আগে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হবে হচ্ছে নাউন, দুইটা শব্দ থাকলে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, তিনটা শব্দ থাকলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব, চারটা শব্দ থাকলে সেটা হবে হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে। এখন দেখেন এই যে সংক্ষিপ্ত একটা, এখানে কয়েক প্রশ্ন আপনি এই একটা টেকনিক দ্বারা আপনি ক্লিয়ার করতে পারবেন। যেমন দেখেন এখানে কি বলছে, পি থেকে হচ্ছে প্রেপোজিশন অথবা কি পজেসিভ, আমি আর লিখতেছি না এখানে এগুলো, এ থেকে হচ্ছে আর্টিকেল, ডি থেকে হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের মধ্যে অনেকগুলো এখানে পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, নিউমেরাল সে সংখ্যাগুলো আছে, হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ এগুলো যে আছে, কার্ডিনাল, অর্ডিনাল যেগুলো আছে সবই। এরপরে কি আছে দেখেন এখানে হচ্ছে এই পি হচ্ছে কি প্রেপোজিশন অথবা পাঞ্চুয়েশন, এটা এ থেকে হচ্ছে অ্যাডভার্ব, ভার্ব এবং হচ্ছে কনজাংশন। এই যে এইগুলার মাঝখানে যদি কোনো শব্দ বসে, একটা অর্থ থাকলে সেটা নাউন, দুইটা অর্থ থাকলে সেটা অ্যাডজেক্টিভ, তিনটা অর্থ থাকলে সেটা অ্যাডভার্ব, চারটা অর্থ থাকলেও সেটা হচ্ছে কি অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে এখানে দেখেন কি বলছে যে কিপ দ্য ফাস্ট, দেখেন কিপ দ্য ফাস্ট ফর এ উইক, যদি এইরকম থাকে, আপনি পরেরটা দেখেন যেহেতু চাইছে ফাস্ট, তাহলে পরে আসে প্রেপোজিশন, আগে আসে আর্টিকেল। এই যে দেখেন আর্টিকেল যদি থাকে তাহলে আর পরে এখানে কি বলছে দেখেন প্রিপোজিশন অথবা কি পাঞ্চুয়েশন, তারপরে প্রিপোজিশন আজকে মাঝখানে যে শব্দ আছে চোখ বন্ধ করে সেটা হবে হচ্ছে কি নাউন, এটাকে বলা হয় পজিশন অফ নাউন। প্রশ্ন কয় জায়গা থেকে পাইলে? নাউন থেকে, প্রথম বেসিক ছিল, এরপরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন ছিল, এরপরে কাউন্টেবল আনকাউন্টেবল ছিল, এরপরে হচ্ছে পজিশন অফ নাউন। চারটা জায়গা থেকে নাউনের প্রশ্ন আসে, এর বাইরে থেকে প্রশ্ন অ্যাজ ইউজুয়াল হয় না।
সুতরাং আপনি 4টা জায়গা যদি ক্লিয়ার করে রাখেন একদম ক্লিয়ার। এটা আমি ক্লাসের মধ্যে ক্লিয়ার করে দিব যে পিএডি পিএভিসি, এখানে লম্বা একটা লেকচার, আমরা এখন আর না আলোচনা করি, জাস্ট এটুকু বললাম। যেমন দেখেন একটা প্রশ্ন এরকম আসে না যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এইখানে এই যে গোটা হচ্ছে কোন ধরনের নাউন? দেখেন অনেকেই মনে করে এটা ভাত, কিন্তু দেখেন আগে আছে আর্টিকেল, পরে আছে প্রিপোজিশন, মাঝখানে যে গো বসছে নিশ্চিন্তে এটা একটা কি, এটা চোখ বন্ধ করে হচ্ছে একটা নাউন, ঠিক আছে। আবার দেখেন আমরা যদি আরো এরকম বলি যে রিমি ইজ এ কিউট গার্ল, এই যে আমরা এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, যেটা হচ্ছে পাঞ্চুয়েশন। দেখেন এইখানে আমরা দেখলাম যে পাঞ্চুয়েশনের আগে, তাহলে দেখেন এখানে পাঞ্চুয়েশনের আগে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে কি ওয়ার্ড নাম্বার 1 হচ্ছে নাউন। যদি দুইটা শব্দ থাকে এটা আবার কি, দেখেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখেন এই যে আর্টিকেল আছে না আগে, তাহলে আর্টিকেল এবং পাঞ্চুয়েশনের মাঝখানে প্রথম শব্দ নাউন, দ্বিতীয় শব্দ অ্যাডজেক্টিভ। যদি এখানে আরো একটা শব্দ বলতাম, আমরা যদি বলতাম কিউট, দেখেন যে রিমি ইজ এ কিউট গার্ল, কিউট ছিল। আমরা যদি বলতাম যে রিমি ইজ এ ভেরি কিউট গার্ল, দেখেন ভেরি, তাহলে কিউটের আগে যদি আরো একটা শব্দ থাকতো ওয়ার্ড নাম্বার 3, সেটা হইতো কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ঠিক এইভাবে পজিশন অফ নাউন দিয়ে আপনি অনেক জায়গা অনেকগুলো প্রশ্ন আপনি কভার করতে পারবেন, অনেকগুলো প্রশ্ন শুধুমাত্র এই যে পিএডি পিএভিসি টেকনিক দিয়ে। আপনি নাউনের এই 4টা জায়গার বাইরে প্রশ্ন ইনশাল্লাহ পাবেন না, জাস্ট এই 4টা জায়গা আপনি এখন থেকে যে কোনো প্রশ্ন। চলেন পরের প্রশ্নগুলো আমরা একটু দেখি। এই যে দেখেন এইবার প্রশ্নগুলো আসছে, নার্স নিয়োগ 2024 প্রশ্ন আসছে, দেখেন পারেন কিনা আপনি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? প্রত্যেকে একটু কমেন্ট করেন যে প্রশ্নগুলো আসছে। এখানে হিউজ প্রশ্ন, আপনারা যদি অনেক প্রশ্ন সাজানো আছে, রেডি আছে, পরবর্তীতে আপনারা এগুলো নিয়ে আপনারা পরবর্তীতে দেখবেন, ঠিক আছে। প্রত্যেকটা টপিক, ইচ এন্ড এভরি টপিকস আপনি এইভাবে একদম বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করবেন। কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসতে পারে। আপনি নাউনের যদি এই 4টা জায়গা দেখেন, আপনি হচ্ছে কি কি দেখলেন? প্রথম হচ্ছে বেসিক, তার মানে এইগুলা, এই যে বয়, গার্ল, রিভার, দা পদ্মা, এগুলো কোন ধরনের নাউন, এটা প্রত্যেকে অ্যান্সার করতে পারেন, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলেন কিন্তু 21-এ। এরপরে আমরা কি ট্রান্সফরমেশন অফ নাউন, দেখেন এই যে ট্রান্সফরমেশন, দেখেন ট্রান্সফরমেশন মানে কি, সেটা হচ্ছে প্রপার নাউন কি হতে পারে, কমন নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হতে পারে, কালেক্টিভ নাউন কমন হতে পারে। এই যে ম্যাটেরিয়াল নাউন গুলো হচ্ছে কি কমন নাউন হতে পারে, কমন নাউন গুলো আবার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। এই যে ট্রান্সফরমেশন অফ নাউন, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে। এরপরে দেখেন আরেকটা জায়গায় পজিশন অফ নাউন, তাই না? পজিশন অফ নাউন যেটা আমরা একটু আগেই দেখলাম, ঠিক আছে। আর একটা হচ্ছে কি কাউন্টেবল অথবা আনকাউন্টেবল। এই 4টা জায়গা আপনি একদম হচ্ছে কি করে রাখবেন, নাউনের এই 4টা জায়গা আপনি টেকনিক সহ আপনি ক্লিয়ার করে রাখবেন। এর বাইরে নাউন রিলেটেড কোনো কোশ্চেন নাই, শেষ। নাউনের পড়া এইভাবে ক্লিয়ার করে দিবেন, দিয়ে এটার উপরে একটা পরীক্ষা দিবেন, এটা আরেকবার রিভিশন দিবেন, কমপ্লিট। প্রশ্ন যিনি করুক, যেখান থেকে করুক, করেন প্রশ্ন, আপনি রেডি, ঠিক আছে। আরো যখন প্রশ্ন প্র্যাকটিস করবেন বিভিন্ন ধরনের প্রশ্ন পাবেন। এই যে দেখেন সবাই কিন্তু অ্যান্সার করে ফেলছেন, বয় হচ্ছে কি একটা কমন নাউন। ওকে, আসেন পরের প্রশ্ন দেখি। দেখেন এখানে কি বলছে, উইচ ওয়ান ইজ এ নাউন, নিচের কোনটা নাউন? পুলিশ হাসপাতাল নার্স নিয়োগ 2024 আসছে, এখানে বলছে ব্যাড, গুড, অনেস্টি, বিউটিফুল। এটাও কিন্তু আপনি ক্লিয়ার যে ব্যাড, গুড, অনেস্টি, বিউটিফুল। কারণ কি, আপনি শব্দের আগে পরে কিছু যুক্ত হয় কিনা সেগুলো আপনার মাথায় থাকবে, সেগুলো দেখবেন, ঠিক আছে। দেখেন ব্যাড খারাপ, এটা একটা দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, গুড দুইটাই বাদ যাচ্ছে, অ্যাডজেক্টিভে যাচ্ছে। আবার দেখেন বলছে একটা বিউটিফুল আর একটা হচ্ছে অনেস্টি। দেখেন এই যে বিউটিফুলের কিন্তু আবার হচ্ছে কি 4টা ফর্ম হয়, দেখেন বিউটি, ঠিক আছে। দেখেন বিউটি হচ্ছে কি, এটা হচ্ছে নাউন। আবার দেখেন বিউটিফুল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখেন বিউটিফুল, এটা আবার কি, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। আবার দেখেন কি হয়, বিউটিফুলি, আর একটা হচ্ছে বিউটিফাই, এটা হচ্ছে কি ভার্ব, সুন্দর করা। তাহলে দেখেন বিউটির কিন্তু আবার এই 4টা ফর্ম, ঠিক আছে। যদি শুধু বিউটি থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে নাউন। যদি বিউটিফুল থাকে তাহলে অ্যাডজেক্টিভ, যদি বিউটিফুলি থাকে অ্যাডভার্ব, আবার যদি শুধু বিউটিফাই থাকে সে কিন্তু আবার ভার্ব, ঠিক আছে, সুন্দর করা। তাহলে দেখেন বিউটিফুল বলছে যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে বাকিগুলো অ্যাডজেক্টিভ, আর অনেস্টি টিওয়াই আছে না, সুতরাং এটা হবে হচ্ছে কি নাউন, ঠিক আছে। ক্লিয়ার না? 2SC, ভেরি গুড। এই যে প্রশ্ন হচ্ছে এই। আচ্ছা, এরপর আসেন
23 নম্বর, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি। দেখেন বিএসসি নার্সিং 2020 প্রশ্ন আসছে, খুবই সহজ। অনেস্টি কোন নাউন, অনেস্টি কোন নাউন, শেষে টি ওয়াই আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখেন, প্রশ্নগুলো সহজ, কত সহজ দেখেন আপনি পারেন কিনা। কি বলছে, ইন দ্য সেন্টেন্স কপিং ইজ এ প্রোহিবিটেড ইন দ্য এক্সামিনেশন। কি বলছে, কপিং, হেয়ার কপিং ইজ, ঠিক আছে। ওই যে পজিশন অফ নাউনের কথা বলতেছিলাম না, পজিশন অফ নাউন, তাহলে ওইখানে কি ছিল বলেন তো, পিএডি, পিএডি আর হচ্ছে পিএভিসি, ঠিক আছে। তাহলে আসছে কি কপিং, তাহলে আগে কিছু নাই, পরে কি আছে, পরে আছে কি ভার্ব আছে না, তাহলে ভার্বের আগে যদি একটা শব্দ থাকে, যদি একটা শব্দ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হবে হচ্ছে কি নাউন না, নাউন না ভাই। আবার দেখেন কি বলছে যে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে, সেটা জেরান্ড না। আবার জেরান্ডকে কি বলা হয়, জেরান্ড, অথবা হচ্ছে যেটা, সেটা যখন নাউনের মতো কাজ করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে নাউন। যেহেতু এখানে জেরান্ড নাই, তাহলে কপিং কি, কপিং এখানে হচ্ছে নাউন, ঠিক আছে। সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন আর প্রোনাউন, এর বাইরে বসার কারোর ক্ষমতা নাই। তো এখানে সাবজেক্ট হিসেবে বসছে কি কপিং, তাহলে এটা কি হবে, জেরান্ড অথবা হচ্ছে নাউন। ওকে, তাহলে এটা হয়ে যাবে কি নাউন। এটা আসছিল কোথায়, এটা কিন্তু হচ্ছে ডিপ্লোমা নার্সিং 18তে আসছে। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, আরো সাজানো আছে। দেন কি বলছে 25, স্মোকিং ইজ এ ডেঞ্জারাস ফর হেলথ, হেয়ার হেলথ। এই যে দেখেন একদম মানে স্পেসিফিক জায়গাগুলো থেকে প্রশ্ন, প্রশ্নগুলো একই ধরনের প্রশ্ন রিপিট হয়, বারবার রিপিট, একই ধরনের প্রশ্ন অনেকবার রিপিট। একটু কমেন্ট করে ফেলেন। দেখেন যে এরপরে প্রশ্ন হচ্ছে কি, স্মোকিং ইজ এ স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। এখানে হেলথটা বলছে হচ্ছে কোন ধরনের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি হচ্ছে অ্যাডভার্ব নাকি কনজাংশন। এটা হচ্ছে উইচ পার্টস অফ স্পিচ। 24, 25-এর অ্যান্সার। তাহলে দেখেন এই যে শেষে কি আছে, এই যে টিএইচ আছে না, টিএইচ টিওয়াই, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে সবই নাউন, ঠিক আছে। এবং সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন কোন জায়গা থেকে, ওই সাফিক্স গুলো থেকে প্রশ্ন আসে। বক্সটা সুন্দর করে আয়ত্ত করে ফেলবেন। এরপর দেখেন 26 নম্বর প্রশ্ন কি বলছে, যে হোয়াট টাইপ অফ নাউন ইজ বিউটি। ওই যে দেখেন বিউটির 4টা ফর্ম দেখালাম একটু আগে, বিউটি, বিউটিফুল, বিউটিফুলি, বিউটিফাই। তাহলে দেখেন শুধু বিউটি আসছে, তাহলে বিউটি কোন ধরনের নাউন। আবার দেখেন শেষে টিওয়াই আছে, টিওয়াই আছে, টিওয়াই, তাহলে সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। টিওয়াই আছে আবার, সেটা আবার কি, সেটা হচ্ছে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তাহলে 26। এরপরে দেখেন 27 নম্বর প্রশ্ন কি আসছে, যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কাউ। দেখেন এর ডিপ্লোমা বিএসসি সবারই আসছে, অনেকবারই প্রশ্নটা আসছে। তো দেখেন এখানে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কাউ, কাউ কি সমস্ত এক জাতীয় সবাইকে বোঝানো হচ্ছে, তার মানে কি কোন ধরনের নাউন এটা। দেখেন কোন ধরনের নাউন, সমস্ত গরুকে বোঝানো হচ্ছে। কোন ধরনের নাউন, কমন নাউন। একবারে দেখেন সহজ সহজ প্রশ্ন দেখছেন। এখন আপনার যে দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করুন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, ম্যান কোন ধরনের নাউন, কমন নাউন, ডিপ্লোমা 22-এ প্রশ্নগুলো দেখছেন। মানে আপনার হচ্ছে কি যে এই পর্যন্ত আমাদের প্রশ্নগুলো আছে, আরো প্রশ্ন আছে, আমরা পরের একটা ক্লাসে দেখে নিব, আবার যখন সলভ করবো সবগুলো দেখবো, আরো অনেক প্রশ্ন আছে। তো এই যে হচ্ছে প্রশ্নগুলো কিন্তু এইভাবে প্রশ্নগুলো হয়। তাহলে আমরা আবার একটু রিভিশন দিয়ে নেই, আজকে কি কি আমরা শিখলাম। আমরা প্রথমে একদম পার্টস অফ স্পিচ থেকে শুরু করলাম, এবং পার্টস অফ স্পিচ থেকে শুরু করার পরে আমরা কিন্তু পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ থেকে কোন প্রশ্ন আসতে পারে, এরপরে যে প্রকারভেদগুলো ছিল তার মধ্যে নাউন রিলেটেড, 4 ধরনের প্রশ্ন আসতে পারে সর্বোচ্চ, বা আরও আসতে পারে, আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, সেগুলো আমরা ক্লিয়ার করব। এই যে প্রশ্নগুলো আছে, আপনি 4টা অ্যাঙ্গেল থেকে যখন ধরবেন, যিনি প্রশ্ন করুক, যেখান থেকে প্রশ্ন করুক, আপনাকে এখন আর বাঁধবে না। আপনি প্রশ্ন, যত প্রশ্ন আসছে, বিগত যত প্রশ্ন আছে, আপনি এখন শুধু প্র্যাকটিস করুন, শুধু প্র্যাকটিস করুন। নাউনের উপর যত প্রশ্ন আছে আপনি পারেন কিনা দেখুন। এইটাই হবে হচ্ছে আপনার পড়ার স্ট্র্যাটেজি। আমি আশা করছি আপনারা তো নাউনের অনেক ক্লাস করছেন, আর আজকেও ক্লাস করলেন, আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনার কিভাবে পড়া উচিত। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানেন। আর প্রত্যেকটা টপিক আপনি এভাবে পড়েন, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, সাধারণ জ্ঞান হোক, অথবা আপনার নার্সিং টেকনিক্যাল হোক, প্রত্যেকটা সাবজেক্ট টপিক এইভাবে আপনি কমপ্লিট করেন, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারছেন। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে নতুন ক্লাসে, নতুন সাবজেক্ট নিয়ে, নতুন টপিক নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।